ওকে স্যার, আপনি শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসক বৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে নিউরন মেডিকেল একাডেমি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিউল ইসলাম, এমবিবিএস রেসিডেন্ট ফেজ এ নিটোর আজকের অ্যানাটমি রেসিডেন্সি মার্চ 2022-এর কোয়েশ্চেন সলভ সেশন শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা একত্রে একটা কাজ করব যে আজকের আমাদের পড়াশোনাগুলো একত্রে ডিসকাশন করব। একত্রে ডিসকাশন করলে সুবিধা হবে কি, আপনার শিখতে সুবিধা হবে। তারপরে বড় কথা যে আপনি শুধুমাত্র বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে, আর কারো উপরও না। আজকে বছরটা শেষ হয়ে যাচ্ছে, আমি জানি যে এই বছর অনেকেই রেসিডেন্সি পরীক্ষা দিয়েছেন, কিন্তু চান্স হয়েছে মাত্র কত 700 থেকে 900 জনের। তো বাকি যে এই 13,000 রেসিডেন্ট যোদ্ধাদের মধ্যে 12,000 পরীক্ষা দিয়েছেন, তাদের কি হবে? তারা ইনশাল্লাহ সামনের বার খুব সিরিয়াসলি চেষ্টা করবেন এবং অবশ্যই বিশ্বাস রাখবেন শুধুমাত্র আল্লাহর উপরে। কে কি বললো সেই ব্যাপারে কোনো কিছু কনসেন্ট্রেট করবেন না। গত একটা বছর বিশ্বাস করেন আমি আপনাদের মতোই একজন মানুষ। আমি খুলনা মেডিকেল কলেজ থেকে পাশ করছি এবং আমার পড়াশোনার অবস্থা খুবই খারাপ ছিল, এবং আলহামদুলিল্লাহ এই বছর আমার রেসিডেন্ট ফেজে নিটোরে চান্স হয়েছে। তো এটা আমিও নিজে বিশ্বাস করতে পারছি না। তো এটা সবকিছুই সাহায্য পেয়েছি আল্লাহর পাকের তরফ থেকে, এবং পরিশ্রম অবশ্যই ছিল, কিন্তু তার চেয়েও বড় কথা যে লেগেছিলাম, প্রতিদিন লেগেছিলাম। গত বছরের 31 ডিসেম্বরের আর কথা আমার মনে আছে, তখন আমার চান্স হয় নাই। গত বছর আমি এমএস পরীক্ষা দিয়েছিলাম। তো গত বছরের 31 ডিসেম্বরে আমি পড়াশোনা করেছি, ঠিক এই দিনটাতে আমি পড়াশোনা করেছি, আল্লাহর সাহায্য চেয়েছি আর পড়াশোনা করেছি। এই তো তো যাই হোক, আজকে আমরা অ্যানাটমি নিয়ে আলোচনা করব, এবং যেহেতু সামনে এই মার্চ মাসে ডিপ্লোমা পরীক্ষা আছে, তাই এই ডিপ্লোমা পরীক্ষাতে কিন্তু যেহেতু বিএসএমএমইউ এর আন্ডারেই এই রেসিডেন্সি এবং ডিপ্লোমা, তাই অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই বছর যে কয়টা প্রশ্ন এসেছে অ্যানাটমি থেকে, সেগুলা যদি একটু থরলি আমরা ভিউ দিয়ে যাই বা একটু বুঝে বুঝে পড়ি, হয়তো বা এখান থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন আপনাদের এই সামনের ডিপ্লোমা পরীক্ষায়ও চলে আসতে পারে। এই ব্যাপারে আমরা একটু সচেতন থাকবো। তো ঠিক আছে, আমরা আর কথা না বাড়িয়ে আজকের সেশন শুরু করতে যাচ্ছি। ক্লাসটা শুরু করে দিলাম। অ্যানাটমি এই বছরে টোটাল প্রশ্ন এসেছে মোট 12টি। এই বছরের যদি 2022 মার্চের আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করি, সেখান থেকে আপনার মজার ব্যাপার থোরাক্স থেকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক কোনো প্রশ্ন আসেনি। আচ্ছা, এমব্রায়োলজি থেকে এসেছে একটা প্রশ্ন, হেডনেক থেকে 2টা প্রশ্ন, অ্যাবডোমেন থেকে 2টা প্রশ্ন আসছে, এবং এই 2টা প্রশ্নই ছিল লামলি থেকে। যারা লামলি পড়েছেন তাদের একদম ছক্কা মারতে পেরেছেন, এবং যেটা আমি বলেছিলাম তাদের জন্য অনেক সুবিধা হয়েছে। লামলি যারা সলভ করে এসেছেন তারা এই 2টা নাম্বার থেকে একদম পুরোপুরি 2 নাম্বার তুলতে পেরেছেন, এবং রেসিডেন্সিতে কিন্তু পয়েন্টের নাম্বারের জন্যই অনেক পার্থক্য তৈরি হয়ে যায়। তাই এই বছর এটা একটা ভালো ভাইটাল একটা নাম্বার যোগ করেছে। সুপিরিয়র ইনফিরিয়র এক্সট্রিমিটি, যেটা না পড়লেই নয় রেসিডেন্সির জন্য, সেখান থেকে 2টা কোশ্চেন এসেছে, তবে তা ছিল কমন কোশ্চেন। আচ্ছা, মজার ব্যাপার হলো অ্যানাটমি এই বছর হিস্টোলজি থেকে কোশ্চেন এসেছে 5টা। এই 12টা কোশ্চেনের মধ্যে একেবারে 5টা কোশ্চেন এসেছে হিস্টোলজি থেকে, যেটা কেউ কল্পনা করতে পারেনি। সাধারণত আমিও ভেবেছিলাম হিস্টোলজি থেকে সর্বোচ্চ একটা প্রশ্ন আসবে, কিন্তু যারা ওভারঅল সব এই হিস্টো, সুপিরিয়র, ইনফিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, হেড নেক, এমব্রায়োলজি ওভারঅল একটা কভার করে গেছেন মোটামুটি, তাদেরই সুবিধা হয়েছে এবারের পরীক্ষায়। দেখা যাচ্ছে অনেকে মনে করেছেন হিস্টোলজি আমি পড়বো না, আমি আমি বাকিগুলা কোন রকম অ্যাবডোমেন আর থোরাক্স পড়ে যাব, তাহলে দেখেন কত নাম্বার কমন এসেছে তাদের জন্য। দেখেন 2, আর কিন্তু কোথাও তাদের ফাইট করতে তারা পারেন নাই। যারা মোটামুটি ওভারঅল একটা ধারণা নিয়ে আসছেন, হিস্টোলজিও পড়েছেন, তাদের জন্য কিন্তু এইবারের পরীক্ষাটা মোটামুটি ইজি ছিল। হ্যাঁ, টাফ কোশ্চেন তো হবেই, স্যাররা তো বের করে আনার চেষ্টা করবেনই, কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু সুবিধাটা পেয়েছেন। এই ব্যাপারেও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা চলে যাই পরের স্লাইডে। আচ্ছা, আমরা এইবার হিস্টোলজি, এমব্রায়োলজি নিয়ে একটু আলোচনা করি। এমব্রায়োলজি থেকে এই বছর প্রশ্ন এসেছিল মেসোনেফ্রিক ডাক্ট থেকে। মেসোনেফ্রিক ডাক্ট, এটা আমাদের কোচিং থেকে, নিউরন মেডিকেল একাডেমি থেকে অনেকবার দাগিয়ে দেওয়া হয়েছে, ভাইয়ারা অনেক সময় নিয়ে পড়িয়েছেন। এখন মেসোনেফ্রিক ডাক্টের জন্য আমি যখন পড়াশোনা করেছিলাম, আমি সূত্র বানায় পড়তাম আমার নিজের জন্য। যখন দরকার ছিল সূত্র বানাতাম, দরকার হয়নি তো সূত্র বানাইনি। এখন আমি আমার নিজের সুবিধার জন্য ইন্টারনেট থেকে এই সূত্রটা পেয়েছি, ইন্টারনেট থেকেই আমি এই সূত্রটা বানাইছিলাম যে মেসোনেফ্রিক ডাক্ট, বা এর আরেকটা নাম আছে
এই নামটা হচ্ছে উলফিয়ান ডাক্ট। তো শুধু মেসোনেফ্রিক ডাক্ট পড়লেই হবে না, এর আরেকটা যদি নাম থাকে, এইভাবে কিন্তু প্রশ্নটা এসেছে, আসেনি ডেরিভেটিভ অফ মেসোনেফ্রিক ডাক্ট, আসছে ডেরিভেটিভস অফ উলফিয়ান ডাক্ট। আচ্ছা, এখন আমি যেহেতু সিড সিড বা বীজ এইভাবে পড়েছিলাম, এস ফর সেমিনাল ভেসিকল, ই ফর এপিডিডাইমিস, ই ফর এজেকুলেটরি ডাক্ট, এন্ড ডি তে ডাক্টাস ডিফারেন্স। এইভাবে আমি পড়াশোনা করেছিলাম, এস এইভাবে সিড দিয়ে। আচ্ছা, তো আমার সুবিধা হয়েছে কি, পরীক্ষায় যখন আমি আসছি ডেরিভেটিভস অফ উলফিয়ান ডাক্ট, আপনার একটু মাথা ঠান্ডা করে দেখেন তো, এই সিডের সাথে মিলাই মিলাই উত্তর বের করেন। দেখেন তো এখানে সিড কোথায় কোথায় পাচ্ছি, সিড কোথায় কোথায় পাচ্ছি, উলফিয়ান ডাক্টের ডেরিভেটিভসে দেখেন সেমিনাল ভেসিকল, এই যে ই তে সেমিনাল ভেসিকল। আচ্ছা, ই তে এপিডিডাইমিস আছে, এই যে এতে এসে এপিডিডাইমিস, এতে আছে এপিডিডাইমিস, সেমিনাল ভেসিকল, সিড। আর আছে এজেকুলেটরি ডাক্ট, না আসেনি। আচ্ছা, ডি তে ডাক্টাস ডিফারেন্স, এই যে ডাক্টাস ডিফারেন্স। আচ্ছা, এই দুইটা আমার কমন বাড়তেছে না, সিডের মধ্যে নাই। আচ্ছা, নাই। এখন এই যে আমি যে পেয়ে গেলাম, এখন আমরা এটার উত্তরটা একটু দেখি। আমরা এখন উত্তরটা দেখব। এই যে মেসোনেফ্রিক ডাক্টের হচ্ছে ডেরিভেটিভস অফ মেসোনেফ্রিক ডাক্ট এই। আচ্ছা, এইখানে আমি আমার পরের স্লাইডে নিজের পড়াশোনা যে করেছিলাম সেই শীটটা নিয়ে আসছি শুধু আপনাদের দেখানোর জন্য, যে আমাদের এটা অনেক আগে থেকেই দাগিয়ে দেয়া হয়েছিল। আমি এভাবে দেখেন যে লিখে লিখে পড়ছি যে উলফিয়ান মানেই মেসোনেফ্রিক। হ্যাঁ, এইভাবে আমি পড়াশোনা করছিলাম। তো এখানে দেখেন অনেকগুলা কম্পোনেন্ট আছে, অনেকগুলা ডেরিভেটিভস আছে উলফিয়ান ডাক্টের। এই অ্যাপেন্ডিক্স অফ এপিডিডাইমিস, সিট তো আছে, এই যে সেমিনাল ভেসিকল, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, এপিডিডাইমিস, এই সিট তো আছেই, সেই সাথে আরো অনেক কিছু আছে। এইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না। আমার কথা ছিল যে এইটা দিয়ে যেন পেরে যাই, তাই এটা আমি শর্টকাটে মনে রাখছিলাম। এগুলো আমি পড়েছিলাম পরে, দাগিয়ে দাগিয়ে পড়েছিলাম, কিন্তু এইখান থেকে শর্টকাটে যেন আমি পেরে যাই সেটার জন্য দেখেন এই ডেরিভেটিভস অফ উলফিয়ান ডাক্ট। তাহলে হ্যাঁ, এপিডিডাইমিস ট্রু, এই দুইটা হবে না, ডি আর ই ট্রু। এখন রেসিডেন্সি পরীক্ষা এক একটা প্রশ্নের আমার মনে হয় যে খুব দ্রুত অ্যান্সার করতে হয় আপনাকে। আমার তো মনে হয় মাইক্রো সেকেন্ডে অ্যান্সার মনে চলে আসতে হবে পরীক্ষার হলে, আদারওয়াইজ আপনাকে তো গোল্লা পূরণ করতে হবে, মাথা ঠান্ডা করে পরের কোশ্চেন ভাবতে হবে। তাই যাদের ক্ষেত্রে আমার জন্য এটা সুবিধা হয়েছিল কি, এটার সাথে সাথে আমি অ্যাপ্লাই করতে পেরেছিলাম ডেরিভেটিভস অফ উলফিয়ান ডাক্তার, এইভাবে আমি পূরণ করে ফেলেছি খুব দ্রুত সময়, এটাতে আমি সম্পূর্ণ নাম্বারই তুলতে সমর্থ হয়েছি। তো এটা আপনারা একটু মনে রাখেন। এমনও হইতে পারে তো যে এই বছরের মার্চ ডিপ্লোমা পরীক্ষায় এই প্রশ্নটাই আসলো। প্রশ্ন কিন্তু রিপিট হয়, এটা আপনি সামনেই দেখতে পাবেন। রেসিডেন্সি এবং ডিপ্লোমাতে প্রশ্ন রিপিটের ইতিহাসটা পুরনো নয়, এটা খুবই নর্মাল ব্যাপার, আপনার কোশ্চেন সবসময় রিপিট হয়। তো আমরা চেষ্টা করি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, কমন পেরোনিয়াল নার্ভ এই বছরের আমার পরীক্ষায় এসেছিল। আচ্ছা, এই যে কমন পেরোনিয়াল নার্ভ, এটা রেসিডেন্সি 2013, 14, 21, মানে গত বছরে আসছে। গত বছর এটা আমি পরীক্ষা দিয়েছিলাম, আমি ওভাবে পারি নাই। এমনকি আপনার হচ্ছে 2022 সালে, এই বছর আসছে। আমি ভাবছিলাম এই বছর এই কোশ্চেন আসবে না, তারপরে যেহেতু রিভাইজ দিয়েছি আলহামদুলিল্লাহ কমন পড়ে গেছে। আচ্ছা, কমন পেরোনিয়াল নার্ভ এই 13, 14, 21, 22 দেখেন পরপর 2 বছর কিন্তু রিপিট হচ্ছে একটা কোশ্চেন। হ্যাঁ, আমি এটা চিন্তা করতে পারিনি যে কি এই প্রশ্ন চলে আসলো। সো যারা বারবার রিভাইজ দিয়েছেন তাদের জন্য সুবিধা হয়েছে দেখা মাত্র উত্তর এবং কোনো নাম্বার ভুল হয় নাই। আচ্ছা, এতবার আসছে এর মানে এই না যে 2023 সালে আসবে না, দিতেই তো পারে স্যাররা। এতবার রিপিট হচ্ছে, কোশ্চেনের রিপিটেশন রেসিডেন্সি তে এবং ডিপ্লোমাতে যথেষ্ট কমন একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা, এই কমন পেরিনিয়াল নার্ভ সম্পর্কে যেহেতু আমরা পড়বো, এই কমন পেরিনিয়াল নার্ভটা আমি জাস্ট বলতেছি, আপনারা জাস্ট বুঝার চেষ্টা করেন, দরকার নাই মুখস্থ করার, দরকার নাই, আমরা জাস্ট আজকে দেখবো আর বুঝবো। আচ্ছা, এই কমন পেরিনিয়াল নার্ভ এটা এই সায়াটিক নার্ভেরই কন্টিনিউয়েশন। আচ্ছা, এটা কন্টিনিউ হতে হতে সরাসরি যদি নিচে নেমে যায়, সরাসরি যদি নিচে নেমে যায় তৈরি করে হচ্ছে টিবিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ। আচ্ছা, আর এই সায়াটিক নার্ভটাই ল্যাটেরালি ফর্ম করে কমন পেরোনিয়াল নার্ভ। আচ্ছা, এই কমন পেরোনিয়াল নার্ভটা ল্যাটারালি যে এই যে দেখেন কমন পেরোনিয়াল নার্ভ এই যে নামলো, ল্যাটারালি গেল, ল্যাটারালি যে সামনে চলে আসে, সামনে চলে আসে। এই বোনটা হচ্ছে ফিবুলা, ফিবুলার এটা হচ্ছে নেক, নেক। তো ফিবুলার নেকের মধ্যে এটা
এইভাবে বেন্ড করে সামনে চলে আসে, সামনে এসে দুইটা নার্ভ ফর্ম করে, যদি এই দেখেন ফিবুলার নেকে বেন্ড করলো, বেন্ড করে দুইটা নার্ভ ফর্ম করলো, একটা সামনে চলে আসে যেটার নাম হয় ডিপ ফিবুলার বা ডিপ পেরোনিয়াল নার্ভ, আর একটা ল্যাটেরালি যায়। তাহলে কমন পেরোনিয়াল নার্ভটা দুই ভাগে বিভক্ত হয়, সামনে আসে ডিপ পেরোনিয়াল নার্ভ, ল্যাটেরালি যায় কমন পেরোনিয়াল নার্ভ। আচ্ছা গেল, এতটুকু তো পারলাম নাকি? তাহলে কমন পেরোনিয়াল নার্ভটা দুই ভাগে, সামনে ডিপ পেরোনিয়াল নার্ভ, ল্যাটারালি সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, এই দুইটা তো বুঝলাম। আচ্ছা এদের কাজ কি? এদের কাজ জানতে হইলে এদের, আচ্ছা এটা আমরা এখন দেখব। আমার পায়ে, ডান পা বা বাম পা যেটাই বলেন, ল্যাটেরালি ভাই এই পেরোনিয়াস ব্রেভিস আর পেরোনিয়াস লঙ্গাস এই দুই ধরনের কিন্তু মাসেল আছে। আচ্ছা এদের কাজ কি? এদের কাজ হইলো ভাই ইভারশন। দেখেন ইভারশনের ছবিটা, ইভারশনের ছবিটা দেখেন, মানে পাটা হচ্ছে ল্যাটারালি ভাঁজ হচ্ছে, আমার যে ফুট, এই ফুটটা হচ্ছে ল্যাটারালি ভাঁজ হচ্ছে, ল্যাটারালি। এবং আপনি আমার কথা যদি কেউ শুনে থাকেন, আপনি একটু পাটা এইভাবে ভাঁজ করেন তো, ইভার্ট করার ট্রাই করেন। ইভার্ট করতে গেলে খেয়াল করবেন আপনার ল্যাটারালি মাসেলগুলো একটু টান পড়ছে, ফ্লেক্স হচ্ছে, ইভার্ট হচ্ছে, ইভার্ট। ইনভার্সন কিন্তু কখনোই না। ইনভার্সন মানে মিডিয়ালি আমার লেগ, সরি, ইনভার্সন মানে হচ্ছে মিডিয়ালি আমার ফুট ফ্লেক্স হচ্ছে, সেটা না। কিন্তু ইভার্সন মানে ল্যাটারালি, এবং এই ইভার্সন করতে গেলে দেখবেন আপনার ল্যাটারালি মাসেল গুলাতে একটু টান লাগতেছে, এই ল্যাটারাল মাসেল গুলাতে একটু টান লাগতেছে। ইভার্ট কারা করে? আচ্ছা তার মানে পেরোনিয়াস লঙ্গাস আর ব্রেভিস এরা ইভার্সন করে। বুঝলাম, বুঝলাম। আরেকটা মাসেল নিয়ে একটু আলোচনা করি। আমার যে পা আছে, লেগ, লেগের অ্যান্টেরিয়র যে মাসেল, অ্যান্টেরিয়র মাসেল, এই অ্যান্টেরিয়র মাসেল গুলো ভাই ডরসিফ্লেকশন করে। ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন না। প্লান্টার ফ্লেকশন কারা করে? পোস্টেরিয়র মাসেল গুলা, পায়ের পোস্টেরিয়র মাসেল গুলো প্লান্টার ফ্লেকশন করে। আচ্ছা এটাও আপনি ভুলে যান, আপনি মনে রাখেন তাহলে অ্যান্টেরিয়র মাসেল গুলো ডরসিফ্লেকশন করে, আর ল্যাটেরালি, ল্যাটেরালি মাসেল গুলো করে ইভার্সন। কেন এটা আমি পড়ালাম বারবার ল্যাটেরাল আর অ্যান্টেরিয়র? কারণ ওই যে আপনার কমন পেরোনিয়াল নার্ভ, এ তো আপনার পায়ের মধ্যে এই সামনে আর ল্যাটারালি সাপ্লাই দেয়। তাহলে সামনে আর পায়ের সামনে আর ল্যাটারালি মাসেল গুলোর কাজ কি? পায়ের সামনে আর ল্যাটারালি মাসেল গুলোর কাজ হচ্ছে ইভার্সন করা আর ডরসিফ্লেকশন করা। আচ্ছা দেখেন এখানে একটু লাল চিহ্ন দেয়া আছে, মানে হচ্ছে এই কমন পেরিনিয়াল নার্ভে যদি ইনজুরি হয়, কোশ্চেন কিন্তু এভাবেও হতে পারে যে ফিবুলার নেকে যদি আঘাত লাগে বা লেশন হয় তাহলে কি হবে। কোশ্চেন কিন্তু এভাবেও ঘুরাই দিতে পারে, এমন এভাবেও কিন্তু না দিতে পারে যে কমন পেরিনিয়াল নার্ভ ইনজুরি হলে কি হবে। কোশ্চেন এই জন্য আমি এই ছবিটা নিয়ে আসছি। তাহলে কি বুঝলাম? যে কমন পেরিনিয়াল নার্ভ যে পায়ের সামনে, পায়ের সামনে এবং ল্যাটারালি সাপ্লাই দেয়, এই ল্যাটারালিদের কাজ হচ্ছে ইভার্সন করা, সামনে যে অ্যান্টেরিয়র মাসেলদের কাজ হচ্ছে ডরসিফ্লেকশন করা। এই যে ডরসিফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন না কিন্তু। প্লান্টার ফ্লেকশন কিন্তু ভাইয়া এই আপনার এই গ্যাস্ট্রোকনিমিয়াস সোলিয়াস এদের কাজ, এটাও আপনি ভুলে যান। আচ্ছা এইবার আমরা কোশ্চেনে চলে যাই। তাহলে ড্যামেজ টু কমন পেরিনিয়াল নার্ভ লিডস টু লস্ট ইন, দেখেন তো আপনারা পারেন কিনা ইনশাল্লাহ। আমি আপনাদের সবার সহযোগিতা চাই এই ক্লাস করার সময়, কারণ আমরা সবাই সমান এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে চিকিৎসক বানিয়েছেন, নিশ্চয়ই কোনো একটা তার উদ্দেশ্য আছে এবং সেটা আমাদের সর্বোচ্চ করার চেষ্টা করে যেতে হবে। আজকে আমি বিশ্বাস করি, আজকে আমি এই যে আপনাদের ক্লাস নিচ্ছি, আজকেও আমি হয়তোবা আল্লাহ আমাকে এই সুযোগটা নাও দিতে পারতেন, এবং আমি এটাও বিশ্বাস করি যে এইবার যে আমি চান্স পেয়েছি, এবার আমি নাও চান্স পেতে পারতাম, হয়তোবা কিছুদিন দুঃখ করে আবার বিসমিল্লাহ বলে পড়া শুরু করা লাগতো হয়তো, যদি আল্লাহ আমাকে এই সুযোগটা না দিতেন। তাই আমি আল্লাহর কাছে সবসময় কৃতজ্ঞ এবং সবসময় আপনাদের সাহায্য চাই, যেন কোনো ধরনের অহংকার বোধ ছাড়াই সুন্দরভাবে রেসিডেন্সি কোর্স কমপ্লিট করতে পারি। আচ্ছা পরের কথা বাদ দেই, এখন আমরা তাহলে এটা আলোচনা করি। ড্যামেজ টু কমন পেরিনিয়াল নার্ভ লিডস টু লস্ট ইন ইভার্সন। ইভার্সন, হ্যাঁ তাহলে কি মনে হয়? হ্যাঁ আমরা পড়েছিলাম যে ইভার্সন অফ ফুট। ইনভার্সন হবে না, ইনভার্সন হবে না, ইনভার্সন হবে না ভাইয়া, ইনভার্সন হবে না, ইনভার্সন হবে না, ইভার্সন হবে। কেন? আমি যে পড়লাম
যে কমন পেরিনিয়াল নার্ভ ল্যাটেরালি সাপ্লাই দেয়, ওই ল্যাটেরাল মাসল গুলোর কাজ হচ্ছে ইভারশন করা, তাই এটা সঠিক। ডরসিফ্লেকশন, হ্যাঁ পেয়ে গেছি, কমন কোশ্চেন পেয়ে গেছি, ডরসিফ্লেকশন, অবশ্যই ডরসিফ্লেকশন। ডরসিফ্লেকশনও তাহলে ঠিক হবে, কারণ ডরসিফ্লেকশন ওই যে পায়ের এন্টেরিয়র মাসল গুলোর কাজ ডরসিফ্লেক্স করা, আর কমন পেরিনিয়াল নার্ভ তো সামনে ওই যে ডিপ পেরিনিয়াল নার্ভ তৈরি করে, ওটার কাজ ডরসিফ্লেকশন হয়ে গেল। আচ্ছা, এরপরে কোশ্চেন প্লান্টার ফ্লেকশন, না হবে না, প্লান্টার ফ্লেকশন হবে না, কারণ প্লান্টার ফ্লেকশন তো ওই যে পায়ের ল্যাটেরালিও যাচ্ছে না বা সামনের মাসল গুলো করতেছে না, তাই এটা হচ্ছে না। আর কিউটেনিয়াস সেন্সেশন বলতে বোঝাচ্ছে সেন্সরি, সব নার্ভেরই সেন্সরি সাপ্লাই আছে, প্রত্যেকটা নার্ভের সেন্সরি সাপ্লাই আছে, তাই এটা আমি মেনে নিলাম ট্রু। তো যাই হোক, আমি এটা ভেঙে 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 বলতেছি এই জন্য যেন আপনারা জাস্ট মনে থাকে, মুখস্থ করার দরকার নাই। ঘরে যখন এমনি বসে থাকবেন নরমালি পা ইভার্ট করবেন, আবার ইনভার্সনও করবেন, করে করে বলবেন যে হ্যাঁ এটা কমন পেরিনিয়ালের কাজ, এইটা না, ইনভার্সন না, এভাবে নিজে নিজের ফিল করে করে পড়তে হবে। এখন মুখস্থ করে যদি পড়াশোনা করেন তাহলে বিপদে পড়ে যাবেন পরীক্ষার হলে। পরীক্ষার হলে এমনি অনেক জ্ঞান নিয়ে মাথার মধ্যে ঢুকতে হয়, এই ব্যাপারগুলো অ্যানাটমি গুলো অবশ্যই যেন আপনার মধ্যে জাস্ট ছবির মতো ঢুকে যায়। আপনি নরমালি সময় কাটাচ্ছেন, তখন বসে বসে এই কমন পেরিনিয়াল নার্ভের কোর্সের ছবি দেখবেন, পড়াটা ফিল করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব, ছবি দেখবেন এবং অ্যানাটমি পড়বেন। এভাবে যদি অ্যানাটমি না পড়েন, মুখস্থ করে অ্যানাটমি এই 12 নাম্বার থেকে 3 বা 4-এর বেশি নাম্বার আপনি তুলতে কখনোই পারবেন না। তাই এইটা অবশ্যই সম্মানিত চিকিৎসকবৃন্দ আপনারা সবাই ফলো করবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটাও পেরে গেলাম, মানে আমাদের এটা ধারণা ছিল, ঠিক আছে। আচ্ছা, এই যে ড্যামেজ টু কমন পেরিনিয়াল নার্ভ লিডস টু লস্ট ইন, দেখেন ইভারশন ট্রু, ইনভার্সন হবে না, ডরসিফ্লেকশন ট্রু, প্লান্টার ফ্লেকশন ফলস, কিউটিনিয়াস সেন্সেশন ট্রু। দেখছেন আরেকটা কোশ্চেন পেরে গেছেন, দুইটা। আমি গত বছর এই কোশ্চেনটা পারি নাই, কারণ গত বছর আমি মুখস্থ করে গেছিলাম অ্যানাটমি, লাস্ট 2-3 বছরের কোশ্চেন আমি মুখস্থ করে চলে গেছিলাম, পরীক্ষার হলে কিছুই মনে আসে নাই, সব ট্রু দিয়ে চলে আসছে। এই বছর আলহামদুলিল্লাহ আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করছি, আল্লাহ সাহায্য করছে। আচ্ছা দেখেন, পরের কোশ্চেনে চলে যাই, সময় নষ্ট করব না, আপনাদের প্রতিটা সেকেন্ডের অনেক দাম। আচ্ছা, আমাদের এই বছর পরীক্ষায় কোশ্চেন আসছে রেডিয়াল নার্ভ পলসি থেকে। আচ্ছা, রেডিয়াল নার্ভ পলসি না, এমনি এই ছবিটা এমনি দেখেন তো ভাই, এইটা তো আমরা সবাই মানি যে মিডিয়ান নার্ভটা মাঝখান দিয়ে গেল, রেডিয়ালটা ল্যাটারালি যায়, এবং আলনার নার্ভটা এই আলনার বর্ডার অনুযায়ী মানে বরাবর চলে যাচ্ছে, এতটুকু তো আমরা জানি। আবার রিস্ট ড্রপ, রেডিয়ালে রিস্ট ড্রপ, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে জানি, রিস্ট ড্রপ কিন্তু রেডিয়ালে হয়। এই কোশ্চেন আসে না এইবার, কোশ্চেন আসছে, আচ্ছা সেটা আগে আমি আরেকটা জিনিস জাস্ট দেখাইনি, জাস্ট মনে রাখার জন্য, এটা আমি আপনাদের জন্য ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখছি, কিছুই না। দেখেন মিডিয়ান নার্ভটা কিন্তু ভাই এই যে এদিক দিয়ে যে মাঝখান দিয়ে চলে গেল, জাস্ট মাঝখান দিয়ে, মিডিয়ান মানে মাঝে, মাঝখান দিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, এবং এই যে আর্মের যে সরি আর্ম, ফোর আর্মের যে ফ্লেক্সর সারফেস, এইখানে কিন্তু এরা সাপ্লাইটা দিচ্ছে। আচ্ছা, জাস্ট ছবিটা মনে রাখেন, কিছু মুখস্থ করার দরকার নেই, ছবি মনে রাখেন। আলনার নার্ভ এই যে আলনার বর্ডারে চলে গেল। আচ্ছা, রেডিয়াল নার্ভটা এই যে পোস্টেরিয়রলি, আমার আর্মেরও পোস্টেরিয়রলি গেল, এখানে তো হিউমেরাসের রেডিয়াল গ্রুভ আছেই। আচ্ছা, তারপরে এ করলো কি, পোস্টেরিয়রলি চলে গেল, তার মানে এক্সটেনসর সারফেসে, ভাই এক্সটেনসর সারফেসে কে সাপ্লাই দেয়? রেডিয়াল নার্ভ। এই যে রেডিয়াল নার্ভ, রেডিয়াল নার্ভের কাজই হলো এক্সটেনসর সারফেসে সাপ্লাই দেওয়া, এটা তো সত্য, কারণ মিডিয়ান নার্ভটা মাঝ বরাবর দিচ্ছে ফ্লেক্সর সারফেসে, আলনার নার্ভটাও এরকম ফ্লেক্সর সারফেসের দিকে যায়, মানে আলনার বর্ডারে যায়। আচ্ছা, কিন্তু আমার এটা তো আর্মের ফ্লেক্সর সারফেস, কিন্তু আর্মের এক্সটেনসর সারফেসে সাপ্লাই কে দেয়? একটাই, রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ আর্মের ফোর আর্মের এক্সটেনসর সারফেসে সাপ্লাই দেয় এবং যায় একদম আপনার এই যে থাম পর্যন্ত চলে গেছে, দেখছেন সুপারফিশিয়াল ব্রাঞ্চ আর ডিপ ব্রাঞ্চ দুই ভাগে ভাগ হয়, সেটাও না। মেইন জিনিস যেটা মনে রাখেন, রেডিয়াল নার্ভ আমার আর্ম ফোর আর্মের এক্সটেনসর সারফেস দিয়ে চলে গেল, এতটুকু মনে রাখলেই হবে। মনে করেন একজন শুধু এইটাই জানে, আর কিছু জানে না, আর কিছু জানে না, তো দেখেন তো এটা সলভ করতে পারেন নাকি? এই কোশ্চেন কিন্তু দেয়নি যে রেডিয়াল নার্ভ ইনজুরিতে কি ক্ষতি হয়, কোশ্চেন দিছে কি আমার থাম্ব, মানে বুড়া আঙ্গুলের কাজ হচ্ছে এফেক্টেড হয় রেডিয়াল নার্ভ ইনজুরির জন্য কিভাবে। একজন মানুষ যদি শুধু এতটুকুই জানে যে আমার রেডিয়াল নার্ভটা এই এক্সটেনসর সারফেসে সাপ্লাই দেয়, আর কিছু জানে না, সাপোজ জানে না, তার জন্য এই কোশ্চেনটা কেমন হবে দেখেন।
সে মনে করেন শুধু জানে যে রেডিয়াল নার্ভের কাজ হচ্ছে এক্সটেনশন করা, কারণ এক্সটেন্সর মাসেলে সাপ্লাই দেয়, আর তো কিছু পারতেছি না। মানে ডি সে জানে যে ট্রু, সে ভাববে ডি ট্রু, আর তো কিছু পারতেছি না ভাই, তাহলে বাকিগুলা ফলস। দেখেন ডি ট্রু আর বাকিগুলা যদি ফলসও দেয় তাও 95% কারেক্ট সে হয়ে গেল। চিন্তা করেন, এই ছবি দেখে দেখে বুঝে আগাইতে হবে। এমন না যে আমি সব জেনে পরীক্ষার হলে যাবো, এটা ইম্পসিবল। অ্যানাটমি এত বিশাল, আর অ্যানাটমি আমার অনেক কঠিন লাগে, আমার এখনো অ্যানাটমি কঠিন লাগে, কিন্তু অ্যানাটমি যদি এইভাবে হচ্ছে বুঝে আমরা পরে পরীক্ষার হলে যাই, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য পাবোই। ওইটা নিয়ে আর চিন্তা করা লাগবে না, সৃষ্টিকর্তার সাহায্য পাবোই ভাই। আমার কথা হচ্ছে যে যত সহজে আমরা পড়বো, আমরা নিউরন মেডিকেল একাডেমি থেকে কখনোই আপনাদের উপর অতিরিক্ত বোঝা বা অপ্রয়োজনীয় জিনিস কখনোই পড়াবো না। এবং আলহামদুলিল্লাহ এই 31শে ডিসেম্বর আজকে থেকে আমাদের কম্বাইন্ড এফসিপিএস রেসিডেন্সি ডিপ্লোমা ব্যাচ শুরু হতে যাচ্ছে। এই সম্পর্কে আপনাদের বিস্তারিত আলোচনাও হয়েছে, এই ব্যাপারে আপনারা একটু খোঁজ খবর নিন। ইনশাআল্লাহ এখানে এমন কোশ্চেন সেট করা হবে না যেটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে না, অথবা এমনও করা হবে না যে শুধু বিগত সালের কোশ্চেন নিয়ে আমরা সলভ করে যাব, এমনটাও করা হবে না। খুব যথেষ্ট অ্যানালাইসিস করেই আমরা আগাবো, সেটা নিয়ে আমরা এখন আলোচনার মুখ্য বিষয় না, জাস্ট আপনাদের জানিয়ে রাখলাম, আপনারা একটু খোঁজ খবর নিন। আচ্ছা, তাহলে আমরা আরেকটু আলোচনা করি। এটা হচ্ছে বিডি 84 একটা স্লাইড, যেখানে বলা হয়েছে, এটা আমিও পরীক্ষার হলে পারি নাই, আমি ভাই এইভাবেই পারছি। আমার মনে হয়েছে যে এক্সটেনশন ট্রু, যেহেতু রেডিয়াল নার্ভের কাজ এক্সটেন্সর সার্ফেসে সাপ্লাই দেওয়া, তাই বাকিগুলো এটা ট্রু দিয়ে আমি বাকিগুলো ফলস দিছি। কিন্তু আপনাদের জন্য সলভ করতে যাওয়ার সময় দেখি যে এই অ্যাবডাকশন বাই অ্যাবডাক্টর পলিকিস লঙ্গাস, এইটাও রেডিয়াল নার্ভের সাপ্লাই, এবং এর কাজ হচ্ছে অ্যাবডাকশন, আঙ্গুলের অ্যাবডাকশন। এই দেখেন ছবি, অ্যাবডাকশন, অ্যাডাকশন না, এক্সটেনশন হ্যাঁ, ফ্লেকশন না, অপোজিশন না, এগুলো আপনার ইসের কাজ, আপনার মিডিয়ান নার্ভের কাজ, এগুলো আমরা পরে পড়বো। যেমন আচ্ছা কইরে, হ্যাঁ এই তো মাসল অফ হ্যান্ড, এটাও আমার পড়ার হচ্ছে যে শীট দাগিয়ে পড়েছিলাম, আমি বুঝে বুঝে পড়তাম, সময় নিয়ে পড়তাম, দেখা যাচ্ছে আমার এক পৃষ্ঠা পড়তে আমার 20 মিনিট পার হয়ে গেছে, আমি এভাবেও পড়ছি, কিন্তু বুঝে পড়ছি যে জিনিসটা কি, আচ্ছা আচ্ছা ব্যাপারটা এইভাবে, এটাই করা ভালো। এতে হবে কি, ট্রিকি কোশ্চেন করলেও আপনি এক দুইটা স্টেম যেটা কারেক্ট সেটা দিবেন ট্রু, বাকি যা পারেন না তাহলে সেটা ফলস, বা যেটা ফলস বুঝতে পারছেন ফলস, একটা বের করতে পারলেও বাকিগুলা ট্রু দিয়ে দেবেন, ইনশাআল্লাহ রেসিডেন্সিতে আপনি এগিয়ে থাকবেন, অন্য সবার চেয়ে এগিয়ে থাকবেন। সব ট্রু অথবা সব ফলস, এই সূত্র যারা প্রয়োগ করবে তারা ভুলের মধ্যে আছে, অ্যাটলিস্ট আপনাকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, কিছু কোশ্চেন আসবে যেটা আপনি কখনোই বুঝতেই পারবেন না, আগাগোড়া মাথা কিচ্ছু বুঝতে পারতেছি না, সেইটার জন্য আপনি ধারণা থেকে সব ট্রু অথবা সব ফলস দিয়েন। কিন্তু রেসিডেন্সিতে জাস্ট মনে করেন 5টা স্টেমের মধ্যে আপনি জাস্ট মনে করেন একটা স্টেমই পারেন যে এটা ট্রু, তাহলে বাকিগুলো ফলস, উইদাউট এনি হেজিটেশন দেখবেন একটা ভালো নাম্বার আসবে। আমি এই যে প্রমাণ হিসাবে তো এটাই দেখাচ্ছি, দেখেন আমি শুধু জানতাম এক্সটেনশন হইলো ট্রু, বাকিগুলো আমি জানতাম না, বাকিগুলো ফলস দিয়ে দিছি, দেখেন আলহামদুলিল্লাহ 90% কারেক্ট হয়ে গেছে। এইভাবেই আগাইতে হবে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু কি জানলাম, অ্যাবডাকশন বাই অ্যাবডাক্টর পলিকিস লঙ্গাস, এই পলিকিস মানে হচ্ছে বুড়া আঙ্গুল, লঙ্গাস মানে লম্বা, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে রেডিয়াল নার্ভের কাজ, তাহলে এইটাও ট্রু হবে, অ্যাবডাকশনটাও ট্রু হবে। তাহলে এই এক্সটেনশন আর অ্যাবডাকশন সি আর ডি ট্রু হবে, এই যে সি ডি ট্রু, বাকিগুলো ফলস। আলহামদুলিল্লাহ আমরা আরেকটা কোশ্চেনও সলভ করে ফেললাম। এগুলা কেন আমি এত ভেঙে ভেঙে বলছি, শুধুমাত্র সম্মানিত চিকিৎসক বৃন্দ আপনাদের জন্যই, সামনে ডিপ্লোমা পরীক্ষা আছে, জাস্ট আজকে এই আপনাদের প্রতিটা সময় যেন ইফেক্টিভ হয় সেই চেষ্টা আমি করব, আপনাদের সময়গুলো যেন আমরা যথার্থভাবে আপনাদেরকে যেন সাহায্য করতে পারি। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, অ্যাবডোমেন সম্পর্কে আমরা একটু আলোচনা করব। অ্যাবডোমেন থেকে এই বছর লামলি থেকে কোশ্চেন আসছে, এবং সত্যি কথা বলতে আমি লামলি পড়ি নাই, আমি একবার হচ্ছে লামলির কোশ্চেন গুলো সলভ করেছিলাম, কিন্তু শেষের দিকে সাহস করে আর লামলি সলভ করতে পারিনি। কিন্তু এর মানে এই না আপনারা এটা করবেন না, আমাদের নিউরন মেডিকেল একাডেমি থেকে অনেক অনেক যত্ন নিয়ে আপনাদেরকে লামলি রিভিউ খুব সুন্দরভাবে পড়িয়ে দেওয়া হবে, এবং ইনশাল্লাহ আশা করি আপনারা সেইভাবেও পড়বেন। তো লামলি থেকে কোশ্চেন এসছে অ্যাবডোমেন থেকে। আমরা তো সবাই কি করি, অ্যাবডোমেনের দেখেন কিডনি, লিভার, এওরটা, কত কিছু পড়ি, অথচ কোশ্চেন আসছে লামলি থেকে, সাধারণত শীট থেকে অথবা বই থেকে আমরা তো অর্গ্যান গুলো পড়ি,
অ্যাবডোমেনের ভিসেরা পড়ি, ইন্টেস্টাইন পড়ি, কোয়েশ্চেন আসছে স্যাক্রোইলিয়াক জয়েন্ট দেখেন, এবং মেইন কথা এটা তো স্যাক্রোইলিয়াক জয়েন্ট নাই, আসছে কোয়েশ্চেন লামলি থেকে। আচ্ছা, এখন আমি যখন বিগত 10 বছরের কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেন সলভ করেছিলাম, আমি অনেকবার একটা টপিক বারবার পেয়েছি যে এটা কোন কোয়েশ্চেন আমি এখন ঠিক বলতে পারছি না, কিন্তু আমার বারবার মনে পড়তো যে এই যে স্যাক্রাম আর এই যে ইলিয়াম, এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট এই বরাবর এটা তো অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই অ্যাবডোমিনাল অ্যাওর্টাটা এই স্যাক্রোইলিয়াক জয়েন্ট বরাবর এসে এই জায়গাটায়, ভাইয়া দেখায় আপনাকে পয়েন্ট করে, এই জায়গাটায় দুই ভাগে বিভক্ত হয়। এই যে এটা একটা হচ্ছে আপনার এক্সটার্নাল ইলিয়াক আর্টারি আর ভিতরের দিকে ইন্টারনাল ইলিয়াক আর্টারি। এখানেও একই অবস্থা, দুই পাশেই এই স্যাক্রো ইলিয়াক জয়েন্টে অ্যাবডোমিনাল এওর্টার যে কমন ইলিয়াক আর্টারি, এইটা দুই ভাগে বিভক্ত হয় এই স্যাক্রো ইলিয়াক জয়েন্টে। একটার নাম হয়েছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি আর ভিতরের দিকে ইন্টারনাল ইলিয়াক আর্টারি। আচ্ছা, এটা আমি অনেকবার পড়েছি স্লাইডে, আপনারা যখন স্লাইডে না, এটা আমি পড়েছি অনেকবার কোশ্চেন সলভ করতে, যে দেখা যাচ্ছে একটা স্টেম আমি পড়তে পড়তে পরে ছবি দেখছি, এটা আমার অনেকবার মনে আছে যে হ্যাঁ, আপনারা যখন বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন এরকম একটা স্টেম আপনারা পাবেন যে স্যাক্রোইলিয়াক জয়েন্টে এইটা হয়। মনে করেন লামলি আপনি পড়েন নাই, হ্যাঁ আচ্ছা, এইটা আমি জানছি। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে একটা কোশ্চেন আসছে যে দেখেন নাম্বার কোশ্চেনটা, যে এই স্যাক্রোইলিয়াক জয়েন্টটা থাকে সায়াটিক নার্ভের সামনে। দেখেন তো এটা কি ঠিক না ভুল? সায়াটিক নার্ভের সামনে কি স্যাক্রোইলিয়াক জয়েন্ট, নাকি স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে সায়াটিক নার্ভ? এই যে সায়াটিক নার্ভ নামছে দেখেন, এই জন্য ছবিটা খুব সুন্দর করে আপনাদের জন্য তুলে বড় করে রাখছি। দেখেন তো এই স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনে সায়াটিক নার্ভের সামনে তো স্যাক্রোইলিয়াক জয়েন্ট না। তো আমি যখন এই বছর পরীক্ষা দিতে গেছি, আমি এই নাম্বারটা দেখে ভয় ঘাবড়াই গেছি যে আল্লাহ, এটা ফাইব্রাস জয়েন্ট কিনা আমি জানি না। বি নাম্বার বুঝতেছি না, কনফিউজড। সি নাম্বার দেখেও ভয় লেগে গেছে। আচ্ছা, বি নাম্বারটা দেখে একটু সাহস আসছে যে হ্যাঁ, এটার সামনে কমন ইলিয়াক ভেসেল দুই ভাগে বিভক্ত হয়। এই যে দেখেন কমন ইলিয়াক ভেসেল, ভিতরের দিকে ইন্টারনাল ইলিয়াক, বাইরের দিকে এক্সটার্নাল ইলিয়াক। এটা তো আমি জানি, হ্যাঁ এটা ট্রু মনে পড়ছে যে হ্যাঁ এটা ট্রু, অনেকবার সলভ করছি, ট্রু। এই কোশ্চেনটা দেখে আমার সাহস পাইছি যে হ্যাঁ, এটার সামনে থাকে সায়াটিক নার্ভের। আমার মনে হচ্ছে না, সায়াটিক নার্ভ তো এইটার সামনে দিয়ে যায়, এটা তো ভুল। দেখেন এটা ভুল, আমি এটা পারছি, এটা ট্রু এটা ফলস, এতটুকু পারছি। আচ্ছা, এরপরে আমরা একটু পড়াশোনা করব, দাঁড়ান দেখাচ্ছি। আমি এই দুইটা পারছি, আমি কিন্তু আর পারি নাই পরীক্ষার হলে, বাকিগুলো আমি ট্রু দিয়ে দিছিলাম। তা আপনাদের জন্য আমি একটু পড়াই দিই। সেটা হচ্ছে স্যাক্রিওলিয়াক জয়েন্ট হচ্ছে একটা ফাইব্রাস জয়েন্ট, এটা হচ্ছে ট্রু, এটা আমি ইন্টারনেটে দেখেছি। স্যাক্রিওলিয়াক জয়েন্ট, ফাইব্রাস জয়েন্ট, তারপরে আপনার অ্যাঙ্কেল জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এগুলো সব ফাইব্রাস জয়েন্ট। এরকম একটা দুইটা প্রশ্ন থাকবে যেটা আপনি পারবেন বা পারবেন না, তারপরে মনে রাখেন স্যাক্রোইলিয়াক জয়েন্টটা হলো ফাইব্রাস জয়েন্ট। আচ্ছা, এটা মেইনটেন্স স্ট্যাবিলিটি বাই নেইবারিং মাসল। না, এর মাসল দরকার নেই, স্ট্যাবিলিটি তো এটা একটা তো জয়েন্টই। তারপরে এই ধরনের কথা বললে মনে হয় যে না, এটা নেইবারিং মাসলের সাথে মাধ্যমেই তো যে কোনো জয়েন্ট হচ্ছে স্ট্যাবিলিটি মেইনটেইন করে, কিন্তু এটা ফলস হয়েছে। লামলি তো এটা ফলসই আছে। মুভমেন্ট হচ্ছে সাইড রোটেশন এন্ড গ্লাইডিং, এটাও ট্রু। লামলিতে এটা ট্রু বলা আছে, ইন্টারনেটেও আমি সার্চ করে দেখেছি, হ্যাঁ এটা সাইড রোটেশন এবং গ্লাইডিং করে এই জয়েন্টটা। এবং পরীক্ষার হলো ওই জন্য আমি সব ট্রু দিয়ে দিচ্ছিলাম, আমি পেরেছিলাম শুধু এই যে লাস্টেরটা যেটা ফলস, যে সায়াটিক নার্ভ তো সামনে থাকে, জয়েন্টটা থাকে পিছনে, তাইলে এটা ভুল। এইটা আমি পেরেছিলাম, আর হচ্ছে এইটা পারছিলাম। তো যাই হোক, মুভমেন্ট আর সাইড রোটেশন এন্ড গ্লাইডিং ট্রু, এইটা হচ্ছে ট্রু। কারণ এই যে আমি ছবিটা দেখাইলাম যে হ্যাঁ, কমন ইলিয়াক ভেসেল ইন্টারনাল এন্ড এক্সটার্নালে বিভক্ত হয় এই স্যাক্রোইলিয়াক জয়েন্টে এসে। এবং লাস্টেরটা যেটা লাইস অ্যান্টেরিয়র, এটা ভুল। আলহামদুলিল্লাহ, মোটামুটি দেখেন এভাবে কোশ্চেন থেকে নাম্বার বের করে আসতে হবে। আপনি যাই পড়েন ইনশাআল্লাহ, সম্মানিত চিকিৎসক বৃন্দ একটা কথা মনে রাখবেন, অ্যানাটমি কেউ কিন্তু সাহস করে পড়তে চায় না। অ্যানাটমি পড়ে খুব লিমিটেড সংখ্যক চিকিৎসক সব পরীক্ষার আগে, কারণ অ্যানাটমি সিলেবাস ভাই ফাস্ট এবং কমন নাই, না আসার সম্ভাবনাই বেশি। তারপরেও
আপনি যাই পড়বেন, কোচিং থেকে আমরা যাই দাগাই দিব, সেখান থেকে ইনশাআল্লাহ আপনি কমন তো পাবেনই, এবং চেষ্টা করবেন নিজে নিজে এটা ফিল করে পড়ার। নিজে নিজে আপনি গুগলে ছবিটা দেখবেন, ফাংশন মাসেল গুলোর বা ওই অর্গানের ফাংশন গুলো, এগুলো আপনারা ইউটিউবে দেখবেন, বুঝবেন, এগুলাই কাজে লাগবে। ঝরঝরা মুখস্থ করবেন না, বিপদে পড়ে যাবেন। ঝরঝরা মুখস্থ হ্যাঁ করবেন, ওই মাইক্রোবায়োলজির মতো ঝরঝরা মুখস্থ করবেন সেগুলোই, যেগুলো আপনার ওই যে মাইক্রোবায়োলজির মতো, সাপোজ ওই যে আপনার যে রুট অফ দি মেসেন্টারির মধ্যে দিয়ে কি যায়, এটা তো মুখস্থ করার জিনিস। মুখস্থ করবেন, তবে ছবি দেখবেন, ছবি দেখে দেখে অ্যানাটমি পড়বেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ইনশাআল্লাহ পরের স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, পরের স্লাইডে। আচ্ছা, এই পরের স্লাইডে কোশ্চেনটা আসছে লামলি থেকে। আমি বললাম যে অ্যাবডোমিনে 2টা প্রশ্ন আসছিল লামলি থেকে, এবং আচ্ছা সোয়াস মেজর মাসল থেকে প্রশ্ন আসছে। সোয়াস মেজর মাসল, এই যে সোয়াস মেজর মাসল, এই সোয়াস মেজর মাসলটা নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র রেমাই অফ লাম্বার 1 থেকে লাম্বার 3। আচ্ছা, এটা আমি হচ্ছে ইন্টারনেট থেকে তুলে আপনাদের জন্য লিখে রাখছি। আচ্ছা, সোয়াস মেজর মাসলের নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র রেমাই অফ লাম্বার। এটা আসলে লামলি কোশ্চেন। আচ্ছা, এই নাম্বারের প্রশ্নে বলা আছে এটা অ্যাটাচ থাকে সাইড অফ লাম্বার ভার্টিব্রাল বডি। এটার আসলে অরিজিনটা হচ্ছে অবশ্যই লাম্বার ভার্টিব্রাল বডি থেকে তো আসে, thoracic 12, এই যে thoracic 12, এই thoracic 12 এর origin, তাই এটা ফলস। এটা শুধু অনলি বলা নাই, কিন্তু লাম্বারিতে এটা এইভাবে মিন করা হয়েছে যে এটা শুধু লাম্বারই না, এটা এটা হচ্ছে লাম্বার ভার্টিব্রাল বডি শুধু না, এটা thoracic 12 থেকে ওইটার অরিজিন আসে। আচ্ছা, এই নাম্বারে বলা হচ্ছে এটা ইনসার্টেড হয় তো লেজার ট্রোকেন্টার অফ লাম্বার। এই দেখেন, এটা ইনসার্ট হয় লেজার ট্রোকেন্টার। আচ্ছা, এটা রিসিভস নার্ভ সাপ্লাই ফ্রম অল লাম্বার নার্ভ। এখন আপনি যখন রেসিডেন্সির বিগত সালের কোশ্চেন গুলো সলভ করতে যাবেন, দেখবেন এই ধরনের কথা অনেক জায়গায় লেখা থাকে। কোন একটা মাসল বা কোন একটা অর্গানের কথা বলে সাধারণত এটাকে ফলস বানানোর জন্য বলাই থাকে যে এটা নার্ভ সাপ্লাই পায় সকল নার্ভ থেকে। তা আমিও যখন পরীক্ষা দিতে গেছি আমি ভাবছি যে যে সোয়াস মেজর মাসল তো এত পাওয়ারফুল মাসল না যে সব লাম্বার নার্ভ থেকে এটা সাপ্লাই পাবে, তাই এটা ফলস। আমি এটা সবার প্রথমে টার্গেট করছি যে এটা ফলস। আচ্ছা, এটা ফ্লেক্স করে হিপ জয়েন্টে, হ্যাঁ ডেফিনেটলি সোয়াস মেজর ফ্লেক্স করে হিপকে, এইটা আমি জানি ট্রু। এটা আপনারা যখন ইনফিরিয়র এক্সট্রিমিটি পড়বেন তখন জানতে পারবেন। এবং দেখি তো, হুম, ঠিক আছে, এই দেখেন সোয়াস মেজর মাসল। সোয়াস মেজর মাসলটা হচ্ছে অরিজিন দেখলাম, ইনসারশন দেখলাম লেজার ট্রোকেন্টারে, ফিমারের লেজার ট্রোকেন্টারে এটা এসে ইনসার্টেড হয়, এই যে সোয়াস মেজর মাসল। আচ্ছা, এটা ফ্লেক্স করে ট্রাঙ্ককে, নো ডাউট। এখন আমার কথা হচ্ছে যে এখানে বলছে কি এটা ফিমারের, আচ্ছা এটা ফিমারের পিউবিক রেমাইয়ের নিচ দিয়ে নাকি যায়, তাই নাকি? দেখেন তো সোয়াস মেজর। আচ্ছা, এটা হচ্ছে ইলিয়াম, এটা হচ্ছে ইলিয়াম, এইটা ইসচিয়াম। এটার উপর আমরা বসে থাকি, তাই না? আমরা যখন বসি ইসচিয়ামের উপরে বসি। আচ্ছা, এই যে পিউবিস, কেন ভাই এটা পিউবিস? এটা কেন পিউবিস? কারণ এই যে পিউবিক সিমফাইসিস, এটা পিউবিস। এখানে বলছে সোয়াস মেজর নাকি পিউবিসের নিচ দিয়ে যায়। সোয়াস মেজর কি পিউবিসের নিচ দিয়ে গেছে? না তো, পিউবিস তো পিউবিসের মতোই আছে, তাই এটা ফলস। আচ্ছা, তো যাই, মেইন কথা হচ্ছে ভাই ছবি দেখবো, আমরা বারবার ছবি দেখবো। লামলির যখন আমরা সলভ করব, ভাইয়ারা যখন সলভ করে দিবেন, আপনারা ঘরে বসে বসে প্রত্যেকটা স্টেম দেখবেন, একটু একটু চেষ্টা করবেন অনলাইন থেকে ছবিটা দেখার, ইনশাল্লাহ অনেক উপকার পাবেন, অনেক উপকার পাবেন। এই যে তাহলে সোয়াস মেজর মাসল অ্যাটাচ থাকে সাইড অফ লাম্বার ভার্টেব্রাল বডি, ফলস। কারণ কি শুধুই লাম্বার না, আমরা দেখেছি এটা থোরাসিক 12 থেকেও এটা অ্যাটাচ থাকে। আচ্ছা, বি নাম্বার বলেছে এটা ইনসার্টেড থাকে লেজার ট্রোকেন্টার অফ ফিমারে, ডেফিনেটলি নো ডাউট লেজার ট্রোকেন্টার অফ ফিমারে এটা ইনসার্ট হয়। এটা অল লাম্বার নার্ভ থেকে। দেখেন এটা আমি আমি যখন এই কোশ্চেনটা সলভ করতে গেছি সবার আগে আমি বলছি সি ফলস, এটা নো ডাউট, আর বাকিগুলা ভাবতে হবে। যাই হোক, আচ্ছা তাহলে সি হচ্ছে ফলস। ডি নাম্বার দেখেন ফ্লেক্স হিপ জয়েন্ট এন্ড ট্রাঙ্ক, হ্যাঁ এটা ট্রু, এটা হচ্ছে ফ্লেক্স ট্রাঙ্ক এন্ড, আমি এতটুকু জানি এটা ফ্লেক্স করে হিপ জয়েন্টকে, এটা তাহলে আমি জন্য ট্রু দিছি। এবং এটা হচ্ছে পাস করে, পাস করে টু ফিমার বিলো পিউবিক রেমা, এটা ফলস। কারণ ভাই এই দেখেন পিউবিস
তো পিউবিক এই যে রেমাস, রেমাসের নিচ দিয়ে তো এটা যায় নাই, এটা তো সাইডে যে চলে গেছে ট্রকেন্টারে, লেজার ট্রকেন্টারে, তাই এটা ফলস। তো আমরা এটা এই কোশ্চেনটাও সলভ করে ফেললাম। ভাই ছবি আমরা দেখবো, বারবার ছবি দেখবো, এবং আমি আশা করি, আমি দোয়া করি যেন এই বছরের যে রেসিডেন্সি 12টা কোশ্চেন এখান থেকে যেন আপনাদের সামনের পরীক্ষাগুলোতে যেন কমন আসে। হ্যাঁ, এই আমি চেষ্টা করতেছি এইটাই করার জন্য। আমি চাইলে তো কত কিছুই পড়াইতে পারি, কিন্তু এই বছর এই যে স্যাররাও এটা করে যে রিসেন্টলি যে কোশ্চেন আসছে সেটা থেকে একটা কোশ্চেন দেখা যাচ্ছে তুলে দেয়। তো এই যেখান থেকে যেন কমন আসে সেই দোয়া আমি করি, এবং সেইটাই আমি আপনাদেরকে এই জন্য আজকে পড়াচ্ছি। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, ও হেড নেকে চলে আসছি। আচ্ছা, হেড নেকে থেকে কোশ্চেন আসছিল সফট প্যালেট থেকে। হ্যাঁ, দেখেন এটা আমার নিজের পড়ার শীট ছিল, হ্যাঁ, কোচিং এর শীট। আমি পড়ছিলাম, এই দেখেন অনেক পুরানা, এই যে সফট প্যালেট, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, আমি এভাবে তীর দিয়ে রাখছি কেন? কারণ অ্যান্টেরিয়র সারফেসটা একরকম, পোস্টেরিয়র সারফেসটা একরকম। দেখেন অ্যান্টেরিয়র সারফেসটা নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, পোস্টেরিয়র সারফেসটা সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। দুই ধরনের, এই জন্য আমি তীর দিয়ে রেখে দিছি, জানি খেয়াল থাকে। এবং এগুলো আমি অনেকবার রিভাইজ দিছি, সত্যি কথা বলতে আমি রিভাইজ দিছি মোটামুটি 15-16 বার রিভাইজই দিছি। তো আমার এটা পরীক্ষার হলে মনে পড়ে আসছে যে হ্যাঁ, সফট প্যালেটের সামনে এবং পিছনের সারফেসে দুই ধরনের লাইনিং এপিথেলিয়াম, এইটা আমার মনে পড়ে গেছে, এটা আমার তখনই মনে পড়ে গেছে। আচ্ছা, এরপরে সফট প্যালেট থেকে আমার হচ্ছে এটাও শীট পড়াশোনা করছিলাম। সফট প্যালেট থেকে প্রথমে আমি করছিলাম কি, সব পড়ছিলাম, দিয়ে সব ভুলেও গেছি, পরের দিনই ভুলে গেছি, পরের দিন সকালবেলায় সব ভুলে গেছি। এরপর কি করলাম, এরপরে আমি এই দাগায় রাখছিলাম যে রিড, মানে রিডিং পড়িস সময় পেলে। এরপর মনে হইলো যে না, সফট প্যালেট থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে, এই যে আমি কিউ দিয়ে রাখছি, মানে বিগত রেসিডেন্সি পরীক্ষা এখান থেকে কোশ্চেন এসেছে, টপিকটা থেকে এসেছে কিন্তু অন্য কোশ্চেন এসেছে। আচ্ছা, তখন আমি করলাম কি, যেটা আসতে পারে ভাবলাম, পুরা পৃষ্ঠা পড়তে পড়তে ভাবলাম যে কি আসতে পারে, সেটা আমি দাগায় রাখছিলাম যে সফট প্যালেট, এই প্যালেটাইন অ্যাপোনিউরোসিস থেকে মনে হয় একটা কোশ্চেন আসছিল, এই জন্য আমি মার্কার দিয়ে দাগায় রাখছি। আচ্ছা, প্যালেটাইন অ্যাপোনিউরোসিস এটা হচ্ছে এক্সপ্যান্ডেড টেন্ডন অফ টেনসর ভ্যালি প্যালেটিনি মাসল, মানে সফট প্যালেটের একটা অ্যাপোনিউরোসিস তৈরি করে কোথা থেকে, টেনসর ভ্যালি প্যালেটিনি মাসল থেকে এটা তৈরি হয়। এই এতটুকু আমি দাগ দিয়ে রাখছি। আচ্ছা আচ্ছা, আমাদের হচ্ছে এই যে কোচিং এ যেগুলো টপিক বলতো ইম্পর্টেন্ট, সেগুলো আমি পড়তামই, কিন্তু আমার নিজের যেটা মনে হতো যে স্টার দেওয়া, সেগুলো আমি একটু আলাদাভাবে দাগায় রাখতাম। তো আমি এই যে এগুলো পড়ছিলাম, যে নিউক্লিয়াস অ্যাম্বিগাস, এটা হলো 9, 10 আর 11, 9, 9 এর পরে 10, 11, সহজ, 9, 10, 11, এটা হলো নিউক্লিয়াস অ্যাম্বিগাস। সবকিছুরই একটা কানেকশন আছে, আমি দেখাচ্ছি কেন। আচ্ছা, 9 মানে ওই যে গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি। আচ্ছা, ভুলে যান, যা বলতেছি সব ভুলে যান, জাস্ট মজায় মজায় পড়েন আজকে আমার সাথে। আচ্ছা, অল মাসল, এটা আমি দাগায় রাখছিলাম, এটা হচ্ছে হেড নেকের অংশ, যে টাঙের আগে সফট প্যালেট সম্পর্কে এখানে আলোচনা ছিল। সামারি এটাই ছিল যে অল মাসল অফ প্যালেট আর সাপ্লাইড বাই ভেগাস, ভেগাস কিন্তু 10, তাই না, 10 নাম্বার ভেগাস, হ্যাঁ, নার্ভ এক্সেপ্ট টেনসর ভ্যালি প্যালাটিনি, এটা আমি আবার টান দিয়ে লিখে রাখছিলাম, এটারে কে সাপ্লাই দেয়, এটা দরকার নাই, মেডুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, এটাকে সাপ্লাই দেয়, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে তাহলে অল মাসল অফ প্যালেট আর সাপ্লাইড বাই ভেগাস এক্সেপ্ট টেনসর ভ্যালি প্যালাটিনি, যেটা সাপ্লাইড হয় বাই ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, চলে যাই, সফট প্যালেট থেকে কোশ্চেন আসছে দেখে আমি অনেক ভয় পাইছিলাম যে হাই হাই, সফট প্যালেট থেকে কোশ্চেন আসছে, না জানি কি কোশ্চেন হবে। দেখেন তো ভাইয়া, হ্যাজ ডিফারেন্ট এপিথেলিয়াম অন ইটস আপার এন্ড লোয়ার পার্ট, আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই পড়াইছি, দেখেন তো, এই যে আপার এন্ড লোয়ার পার্টে দুই ধরনের এপিথেলিয়াম। আলহামদুলিল্লাহ, তাহলে পেরে গেলাম, তাই না? হ্যাঁ, তাহলে এটা ট্রু, ডেফিনেটলি ট্রু। এটার একটা অ্যাপোনিউরোসিস আছে, তাই না? আমি কিন্তু দেখাইছি, দেখেন, হ্যাঁ, সফট প্যালেটের একটা অ্যাপোনিউরোসিস আছে, কই রে, এই যে প্যালেটাইন অ্যাপোনিউরোসিস, এই প্যালেটাইন অ্যাপোনিউরোসিসটা ওর আছে ডেফিনেটলি। আচ্ছা, তাই আমি এটাও শুরু দিছি, গিভ অ্যাটাচমেন্ট টু জেনিওগ্লোসাস মাসল, এটা আমি পূরণ করি নাই, ধৈর্য ধরে বসছি যে ঠিক আছে এবি তো ট্রু, একটু ওয়েট করি। পজেস মাসল ইনারভেটেড বাই নার্ভ ফাইবার ফ্রম নিউক্লিয়াস অ্যাম্বিগাস, নিউক্লিয়াস অ্যাম্বিগাস কি, এই যে দেখেন নিউক্লিয়াস অ্যাম্বিগাস 9, 10, 11, 9, 10, 11, 10 নাম্বারটা কি রে, 10 নাম্বারটাই তো ভেগাস,
তখন আমার মনে হয়েছে হ্যাঁ ভেগাস না বইলা এরা বলছে কি নিউক্লিয়াস অ্যাম্বিগাস থেকে সাপ্লাই পায়, অবশ্যই পায়। কেন? কারণ নিউক্লিয়াস অ্যাম্বিগাস এই যে 9, 10, 10 তো ভেগাস। দেখেন ট্রিকি কোশ্চেন, কিভাবে এরা কোশ্চেন করে। বলে নাই ভেগাস, বলছে নিউক্লিয়াস অ্যাম্বিগাস থেকে একটা পায়। হ্যাঁ পায়, ভেগাস তো পায়। তো এত পড়াশোনা করতে হবে যেন খুব দ্রুত এটা ব্রেনে চলে আসতে পারে, তাই এটা আমি ট্রু দিয়েছিলাম। এটা আমার মনে হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি নিউক্লিয়াস অ্যাম্বিগাস 9, 10, 11, 10 তো ভেগাসেরই অংশ, তাই এটা আমি ট্রু দিয়েছিলাম। রিসিভ করে সেন্সরি ইনারভেশন ফ্রম ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। সরি, ম্যান্ডিবুলার ডিভিশন দেখেন তো, সফট প্যালেটের মাসেল সাপ্লাইড বাই ভেগাস except টেন্সর, ওইটার টেন্সর ভেলি প্যালাটিনি, এইটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ, নট অল মাসেল অফ প্যালেট। অল মাসেল অফ প্যালেট কিন্তু ভাই ভেগাস, শুধুমাত্র টেন্সর ভেলি প্যালাটিনি ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভ। এটা আমার সাথে সাথে মনে পড়ে গেছে, তাই এটা আমি ফলস দিছি। এইবার দেখেন তো উত্তরটা, এটা লামলির 186 নাম্বার প্রশ্ন। আমি আপনাদের মিথ্যা কথা বলবো না, আমি লামলি পড়ি নাই। আমি লামলি পড়ি নাই, একবার পড়ছিলাম, মনেও ছিল না, পরীক্ষার হলে মাথা ফাঁকা হয়ে গেছিল, এত কিছু পড়া যায় নাকি। কিন্তু আমি আসলে এটা আমি ভুল করছি, আপনারা এই ভুল করবেন না। আপনারা এই নিউরন মেডিকেল একাডেমি থেকে লামলি যখন মিলায় পড়াবে একদম দাগায় নেবেন, সুন্দরভাবে সিরিয়াসলি সলভ করবেন এবং ইন্টারনেট থেকে ছবি দেখে নেবেন। আচ্ছা, তো দেখেন এটা ডিফারেন্ট এপিথেলিয়াম আছে আপার এন্ড লোয়ার পার্টে, ট্রু। অ্যাপোনেউরোসিস আছে, ট্রু। অ্যাটাচমেন্ট থাকে, জিনিওগ্লাস আছে, তাই ফলস। পজেস মাসল বাই নিউক্লিয়াস অ্যাম্বিগাস, তাই ট্রু, যে 10 নাম্বার ভেগাস, তাই ট্রু। আর এটা সেন্সরি ইনারভেশন আছে, নো, এটা ফলস। এইটা এভাবে আমি পেরেছি। তবে সত্যি কথা বলতে কি, এইটা আমি আসলে জানতাম না। তা আমার কথা হচ্ছে যে আমি পারছি এ বি আর ডি ট্রু, তাহলে বাকি দুইটা ফলস। আপনাকে খুঁজে বের করতে হবে প্রথমে কোনটা ট্রু অথবা কোনটা ফলস, বাকিগুলা অন্য কিছু হবে। এইভাবে অ্যাটেম্প্ট নেবেন যেগুলা হচ্ছে আপনার প্রশ্ন একদমই টাফ হয়ে যাচ্ছে। যেগুলা কোশ্চেন আপনার কমন, যেমন ওই যে কমন পেরোনিয়াল নার্ভ, তারপরে আপনার প্রথমে এমব্রায়োলজি থেকে পড়াইলাম সিড নামের সূত্র দিয়ে ডেরিভেটিভস অফ উইলিয়ান বা মেসন এফেক্ট, এগুলা থেকে কোনো মিস করা যাবে না। এগুলা থেকে আপনার নাম্বার বুঝতেই হবে, সামথিং নাম্বারের জন্য কিন্তু অন্য একজন আপনার সিটটা নিয়ে, এবং সৃষ্টিকর্তা কিন্তু তাকে সাহায্য করবে যে তুই পড়ছস তাহলে তোরে দিব। তাই এটা ভাই অ্যানাটমি কিন্তু একদম মানে খুব সিরিয়াসলি এবার আমরা পড়বো। আচ্ছা, পরের টপিকে আমরা চলে যাই। আচ্ছা, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে কোশ্চেন আসছে। ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি এরই একটা কন্টিনিউশন। এটা বাইরের দিকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি তৈরি করে, আর ভিতরের দিকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তৈরি করে ব্রেনে চলে যায়। এতটুকু সবাই জানে, এতটুকু কোচিং এ যখন পড়ানো হবে দেখবেন মোটামুটি এতটুকু আমার ধারণা, আপনাদেরও ধারণা হয়ে যাচ্ছে হ্যাঁ কমন ক্যারোটিড আর্টারির কন্টিনিউশনই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা এক্সটার্নাল, এক্সটার্নালটা বাইরের দিকে, ইন্টারনালটা ভিতরের দিকে, ইন্টারনাল তো ভিতরেই যাবে, সিম্পল। আচ্ছা, এখন এই এই যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা তো হাইওয়েড 1, 2, 3, এই সার্ভাইকাল, সরি হাইওয়েড 1, 2, 3, এই 3 নাম্বারে C3 এর লেভেলে ফর্ম হয়। সার্ভাইকাল 3 এর লেভেলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ফর্ম হয়, এতটুকু তো বুঝলাম নাকি? তাহলে C3 এর লেভেলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ফর্ম হয়, নো ডাউট। আচ্ছা, বুঝলাম। এবং এটা কন্টিনিউশন কার? কমন ক্যারোটিড আর্টারি। কমনটাই তো দুই ভাগে ভাগ হবে, যেমন ওই যে আমরা পড়ছিলাম কমন পেরিনিয়াল দুই ভাগে ভাগ হয়েছে, কমন তো সবার জন্যই প্রযোজ্য। আচ্ছা, নো ডাউট। আচ্ছা, এখন আমরা যে সবসময় পড়ি না হেড নেক থেকে, খুব হট একটা টপিক, যে যে আমার হচ্ছে যে ব্রেইনের কোন ফোরামেন দিয়ে, সরি স্কালের কোন ফোরামেন দিয়ে কি পাস করে, এটা কিন্তু খুব কমন একটা টপিক। এটা দেখা যাচ্ছে হেডনেক থেকে কেউ কিছু পড়বে না, কিচ্ছু পড়বে না, অন্তত ফ্যারিঞ্জিয়াল আর্চ, পাউচের ডেরিভেটিভ পড়বে, আর এই কোন কোন ফোরামেন দিয়ে কি যায়, এইটা, এই 3টা কোশ্চেন পড়ে কিন্তু সে পরীক্ষার হলে যাবেই। তো এখান থেকে পেইড কোশ্চেন কি আসছে দেখি তো। এখান থেকে কোশ্চেন আসছে কি, ফোরামেন ল্যাসেরাম থেকে কোশ্চেন আসছে। তো ফোরামেন ল্যাসেরাম আসলে কোন সিগনিফিকেন্ট স্ট্রাকচার এটার মধ্যে দিয়ে পাস করে না, কোন সিগনিফিকেন্ট স্ট্রাকচার ল্যাসেরামের মধ্যে দিয়ে পাস করে না। আমি মনে রাখছিলাম নামটাই তো ল্যাসেরামের মতো। ল্যাসেরাম মানে হচ্ছে, আমার মনে হয়েছে ল্যাসেরাম শব্দটা হচ্ছে পাত্তা না পাওয়ার মতোই একটা শব্দ,
তাই ওর মধ্যে দিয়ে কিচ্ছু সিগনিফিকেন্ট স্ট্রাকচার পাস করে না। অন্যগুলোর মধ্যে দিয়ে আমি ভালোভাবে ঝরঝর মুখস্থ করছিলাম কোথা দিয়ে কি যায়। আজকে এইসব মুখস্থ করে আপনাদের চাপ দিব না, শুধু এতটুকু মনে রাখেন ফোরামেন ল্যাসেরাম দিয়ে কোনো সিগনিফিকেন্ট স্ট্রাকচার পাস করে না। আচ্ছা, তো এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা কোথা দিয়ে পাস করে? তো ক্যারোটিড ক্যানাল। ক্যারোটিড ক্যানাল নামের সাথে কি মিল? ক্যারোটিড ক্যানাল দিয়ে ইন্টারনাল ক্যারোটিড, এই যে ক্যারোটিড ক্যারোটিড, তা ক্যারোটিড ক্যানাল দিয়ে কি যায়? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আচ্ছা, এতটুকু মনে রাখেন। হ্যাঁ, তাহলে আমরা এটা মনে রাখলাম, এটা একটু দেখলাম C3 লেভেলে ভাঙলো। আচ্ছা, আর কি দেখলাম? দেখলাম ল্যাসেরাম দিয়ে ইম্পর্টেন্ট কিছু জিনিস যায় না। আচ্ছা, এবার একটু সলভ করি। হ্যাঁ, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ইন্টারস্কাল থ্রু ফোরামেন ল্যাসেরাম। ল্যাসেরাম দিয়ে তো কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচারই যায় না, তাই এটা আমি দেখা মাত্র বলছি এটা ফলস। আচ্ছা, এটা ডিভাইড করে ইনটু অ্যান্টেরিয়র এন্ড মিডল সেরেব্রাল আর্টারি। আচ্ছা, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ব্রেনে সাপ্লাই দেয়, বুঝছেন? ব্রেনে সাপ্লাই, সরি আগে উত্তর দেখাবো না। আচ্ছা, ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা ব্রেনে সাপ্লাই দেয়, তাই এটা অ্যান্টেরিয়র এবং মিডল সেরেব্রাল আর্টারিতে বিভক্ত হয়, নো ডাউট। তাহলে এ ফলস, বি ট্রু। এটা অপথ্যালমিক আর্টারিতে সাপ্লাই দেয়। আচ্ছা, এটা যখন আসছে আমি ভাবছি যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটাই তো ভিতরে গেছে, ভিতরে গেছে, তাহলে হয়তো বা চোখেও একটা সাপ্লাই দিতে পারে। এটা কিন্তু আমি পরীক্ষার হলে পারি নাই, কিন্তু ধারণার মধ্যে রাখছি যে হইতে পারে, এরকম কিছু রিস্ক তো নিতেই হবে। আমি ধরে রাখছি যে আচ্ছা ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, অ্যাকম্প্যানিড বাই প্রি গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, এটা আমি আসলে পারি নাই। আর এটা বিগিন হয় এট দ্য লেভেল অফ 6 সার্ভাইকাল ভার্টিব্রা। এটা কি সত্য? দেখেন তো ছবিটা দেখাই, সরি ছবিটা কই রে? হ্যাঁ, এই দেখেন তো সার্ভাইকাল ভার্টিব্রা 1 2 3 নাম্বার লেভেলে শুরু হয়। এখানে কি বলছে? 6, তাই এটা ফলস। আমি এটা তো জানলাম এই প্রশ্নটা দেখে যে 6 তো তৈরি হয় না, তাই এটা ফলস। ল্যাসেরাম দিয়েও যায় না, তাও এটা ফলস। মনে করেন এই দুইটা ফলসই আমি জানি, পরীক্ষার হলেও আমিও তাই করছিলাম, এই দুইটা ফলস, এটা আমি বুঝতে পারছি, তাই আমি বাকি 3টা ট্রু দিছি। দেখেন তো, আলহামদুলিল্লাহ, এই দেখেন প্রথমটা তাই ফলস দিছি, লাস্টেরটা ফলস দিছি। সে এক মুহূর্ত দেরি করে নাই, কারণ সময়ের অনেক দাম। বাকি 3টা ট্রু দিয়ে দিছি, আমার উত্তর মিলে গেছে। তাই প্রত্যেকটা স্টেম ইম্পর্টেন্ট। অ্যানাটমির শুধুমাত্র একটা ধারণা নিয়ে থাকলেই হবে না, প্রত্যেকটা স্টেম দেখবেন, ছবি দেখবেন, নিজের মধ্যে ধারণা নিয়ে রাখবেন হ্যাঁ জিনিসটা এরকম। এন্ড অবশ্যই রিভাইজ রিভাইজ এন্ড রিভাইজ। আমি বলছি না আমি 15-16 বার রিভাইজ দিছি, এই রিভাইজ দেওয়ার জন্য আমার মনে আসছে, নাহলে আমিও ভাবতে থাকতাম যে ট্রু না ফলস, ট্রু না ফলস, পরে সব ফলস দিতাম, নাম্বার আমার কমে যেত। তাহলে এই প্রশ্নটা এইভাবে আমরা সলভ করে ফেললাম ইনশাআল্লাহ। হ্যাঁ, চলেন পরের কোশ্চেনে যাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এই বছর কোশ্চেন আসছে। বললাম না হিস্টোলজি থেকে 5টা কোশ্চেন আসছে, আমি তো অবাক হয়ে গেছি। হিস্টোলজি থেকে কোশ্চেন আসবে একটা, বা আসবেই না। অনেকে তো পড়েই না, যে হিস্টোলজি পড়বো না। এইবার স্যাররা এই জন্য ফাইন্ড আউট করছেন যে কারা ওভারঅল থরলি একটা অ্যানাটমির জ্ঞান নিয়ে আসছেন। সার্জারিতে ক্যারিয়ার করবেন, বেসিক সায়েন্সে ক্যারিয়ার করবেন, এমনকি মেডিসিনে ক্যারিয়ার করবেন, কিন্তু অ্যানাটমি ভালোভাবে পড়ে রাখছেন। যারা পড়ে রাখছেন আমি গ্যারান্টি দিলাম সবার থেকে এগিয়ে আছেন, সবার থেকে এগিয়ে আছেন। ম্যাক্সিমাম মানুষই অ্যানাটমি পড়তে চান না। ম্যাক্সিমাম চিকিৎসকই মনে করেন যে এই ফার্স্ট ইয়ারে পড়ছি, এখন ভাই মনে নাই, কিন্তু ভাই পড়তে হবে। পড়লে আপনি সবার থেকে আগে যাবেন, সবার থেকে, বিশ্বাস করেন। আমি এবার এটা নিজের হাতের মানাতে প্রমাণ পাইছি। গত বছর পারি নাই, এই বছর চোখের সামনে ছবি ভাসছে। তাই আমি নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করলাম। আপনারা দয়া করে এবার থেকে অ্যানাটমি একটু সিরিয়াসলি পড়বেন, এবং ইনশাল্লাহ দেখবেন যে ভালো একটা ফলাফল পাবেন। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখেন তো, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও তো দেখেন এই যে বাইরে লেয়ার থাকে। একটা সেলের যেমন বাইরে সেল মেমব্রেন থাকে, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি, ঠিক একই ভাবে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও কিন্তু এরকম ফসফোলিপিড বাইলেয়ার থাকে। এটা নরমাল, এই মাইটোকন্ড্রিয়ারও থাকে, অনেকেরই থাকে, এটা একটা নরমাল ব্যাপার, সমস্যা নেই। এইটা আসলে একটা কোশ্চেন, সাইট অফ ডিএনএ সিনথেসিস, সাইট অফ ডিএনএ সিনথেসিস ও সাইট অফ আরএনএ সিনথেসিস। এইটা আসলে আমার নিজের করা নোট। এটা আমার এটা আমার হচ্ছে ওয়াইফ, উনি গত বছর বারডেম এন্ডোক্রাইনোলজিতে চান্স পেয়েছেন, উনি আমাকে পড়াইছেন গত বছর, সেই নোট। সেটা আমি তুলে আনছি আপনাদের দেখানোর জন্য। দেখেন তো, সাইট অফ আরএনএ সিনথেসিস। আরএনএ কে তৈরি করে? আরএনএ তৈরি করে নিউক্লিয়াস, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামও আরএনএ তৈরি করছে।
আরএনএ সিনথেসিস এন্ডোপ্লাজমিক রেটিকুলামও করছে। আচ্ছা, প্রশ্ন দেখেন কি আসছে। হিস্টোলজি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা একটা কমপ্লেক্স সিস্টেম অফ ইন্ট্রাসেলুলার টিউবিউলস। আমি এটা দেখে বলছি, হ্যাঁ অবশ্যই এটা একটা কমপ্লেক্স সিস্টেম, এটা তো খুব ইজি স্মুথ কোনো সিস্টেম না, এটা তো অবশ্যই কমপ্লেক্স। দেখেন ফিগারটাই তো দেখে কমপ্লেক্স মনে হচ্ছে, তাই এটা আমি ট্রু দিছি। হ্যাঁ, এটা কানেক্টেড থাকে টু নিউক্লিয়ার মেমব্রেন থ্রু ট্রান্সফেজ, এটা আমি পারি নাই। তবে এই স্টেমটা আমার মনে হয়েছে আমি কোথায় যেন সলভ করছি এবং ফলস দিছিলাম, তারপর আমি পরীক্ষার হলে ফলস দিনে ওয়েট করছি। আমি ওয়েট করছি যে না আমি পরে পরে সলভ করব। আচ্ছা, হ্যাজ এ মেমব্রেন সিমিলার টু সেল মেমব্রেন, এর নাকি মেমব্রেন আছে সেল মেমব্রেনের মতোই সিমিলার, এটা তো ট্রু। হ্যাঁ অবশ্যই সেল মেমব্রেনে যেই লেয়ার আছে এরও তাই, অবশ্যই ট্রু। আচ্ছা, অ্যাসোসিয়েটেড উইথ রাইবোনিউক্লিওপ্রোটিন, রাইবোনিউক্লিওপ্রোটিন মানে আরএনএ। হ্যাঁ, এটা আরএনএ তৈরি করে, রাইবোনিউক্লিক অ্যাসিড তৈরি করে বা রাইবোনিউক্লিওপ্রোটিন তৈরি করে, ডেফিনেটলি এটা আমি এইজন্য ট্রু দিছিলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখেন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে অনেকটা গোলগি বডির মতোই, স্ট্রাকচারটা তো অনেকটা গোলগি বডির মতোই। এরা কি করে, এটা সিক্রেটরি সেলে থাকে না, যেখানে সিক্রেশন হয় সেখানেই তো এরা বেশি বেশি থাকে। এটা আপনার নর্মাল যখন হিস্টোলজি পড়বেন এটা একটা ধারণা চলে আসবে যে হ্যাঁ এরা এখানেই থাকে, গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরা বিভিন্ন সিক্রেটিং সেলে থাকে। তো এখানে বলছে কি এটা নাকি ওয়েল ডেভেলপড থাকে এটা নন সিক্রেটরি সেলে। এই নন দেখেই বুঝছি যে এটা ভুল, কারণ এটা তো সিক্রেটরি সেলে থাকে, তাই এটা আমি ফলস দিছি। তা আসেন একটু উত্তরটা মিলাই দেখি তো। এটা জেনকুইরিয়া থেকে সরাসরি তুলে দিয়েছে 29 নাম্বার প্রশ্নে, এটার রেফারেন্স আপনারা পাবেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা একটা কমপ্লেক্স সিস্টেম অফ ইন্ট্রাসেলুলার টিউবিউল, ট্রু। নিউক্লিয়ার মেমব্রেন থেকে ট্রান্সফেজে ফলস। দেখেন আমি কিন্তু সবার প্রথমে এইটা যে ট্রু এটা আমি বের করে ফেলছি, সেল মেমব্রেনের মতো এর মেমব্রেন আছে এটাও বের করে ফেলছি, আরএনএ তৈরি করে এটাও আমি বের করে ফেলছি, তাহলে বাকি দুইটা ফলস, এটা আপনি নিশ্চিত থাকবেন। এবং এটা তো ফলস, এটাও বের হয়ে গেছে, এটা আমি বুঝতেছি না, মনে করেন পরীক্ষার হলে এই সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। তো আমার কথা হচ্ছে যে আমার তিনটাই তো ট্রু, তিনটাই যেখানে ট্রু বাকিটা তো ফলস হবেই, তো এটা আসলে এই জন্যই ফলস হয়েছে। তারপরে আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে আমি অনলাইনেও দেখে নিয়েছি যে হ্যাঁ এটা ফলসই হবে, এটা কানেক্টেড থাকে নিউক্লিয়ার মেমব্রেন থ্রু ট্রান্সফেজ, ফলস। তবে একটা সত্যি কথা বলতে কি, আপনার বিগত সালের কোশ্চেন যেটা আপনারা হচ্ছে বারবার সলভ করবেন, দেখবেন কোনো না কোনো স্টেম কাজে লেগে গেছে। স্যাররা এটাও দেখে যে এক ছাত্র বিএসএমএমইউ এর আন্ডারে যে কোশ্চেন ব্যাংক সেটার সম্পর্কে তার কোনো ধারণা আছে নাকি, এই জন্য কোশ্চেন রিপিট হয়। কোশ্চেন রিপিট না হলে স্টেম কিন্তু রিপিট হয়, এবং কোনটার মধ্যে কোন স্টেম ঢুকাই দিবে আপনি টের পাবেন পরীক্ষা দিতে গেলে, এবং সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আচ্ছা, আমরা এই বছরের পরের কোশ্চেনে চলে যাই। আপনার হচ্ছে এবার নার্ভ ফাইবার থেকে কোশ্চেন আসছে, এটাও আমার নিজের করা নোট। তো আমি নিজে লিখে লিখে পড়তাম ভাইয়ারা যখন পড়াইতেন, এটা আমার ওয়াইফ আমাকে পড়াইছেন সেই নোট। এটা কিছুই না, এমন না যে ওর কোনো আলাদা কিছু, এটা কিছুই না, এটা প্রত্যেকটা যে কোনো কোচিং এর লেকচার শিটেই আপনার হচ্ছে সুন্দরভাবে লেখা থাকে এই এই ধরনের আলোচনা। আমি তখন কোচিং এ ভর্তি হয়েছিলাম, কিন্তু পড়ছিলাম আমার ওয়াইফের কাছে, উনি আমাকে এটা পড়াইছিলেন সহজভাবে, আমাকে সহজ করে বুঝাইছিলেন, একই সেম কথা সব শিটে লেখা আছে। যে কোনো কোচিং এর শিট, আমার কথা হচ্ছে কোচিং এর শিট কোথা থেকে বানায়, বই থেকেই তো বানায়, তো সেখান থেকেই শিট গুলো রেডি করা। তো যাই হোক ভাইয়া, আমরা একটু সিরিয়াসলি দেখি তো। শুধু এতটুকু মনে রাখেন, আমাদের শরীরে স্কেলেটাল মাসল, কান, নাক, মাথার তালু, ডায়াফ্রাম, মানে যেগুলো আপনি কন্ট্রোল করতে পারেন, সেই নার্ভ সাপ্লাই হচ্ছে এ ডেল্টা ফাইবার, এ ডেল্টা ফাইবার। আচ্ছা, এবং এটা অনেক শক্তিশালী, শার্প, ব্রাইট আর ফাস্ট পেইনের জন্য এ ডেল্টা ফাইবার প্রযোজ্য হয়। মানে এ ডেল্টা ফাইবার হচ্ছে অনেক পাওয়ারফুল জিনিস, এ যেখানেই আছে মনে করেন এ হচ্ছে পাওয়ারফুল, এ বড়, এ মোটা, ওকে নো প্রবলেম। সি ফাইবার সম্পর্কে একটু আলোচনা, এ এর পরে বি, বি এর পরে সি। আচ্ছা, সি ফাইবার গুলো অটোনমিক সাপ্লাই আছেন আমাদের শরীরে, অটোনমিক নার্ভাস সিস্টেম, এইটার জন্য প্রযোজ্য হচ্ছে সি ফাইবার। মনে করেন এটাও আপনি ভুলে গেছেন, শুধু এটা মনে রাখেন যে এ ফাইবার গুলো হচ্ছে শক্তিশালী, সি ফাইবার এবং এ ফাইবার গুলো শরীরের বাইরের দিকে থাকে মোটা, এ ফাইবার।
সি ফাইবার গুলো শরীরের ভেতরের দিকে থাকে, মানে ভিসেরাতে থাকে, অটোনমিক সিস্টেমে থাকে, তাই এরা হচ্ছে চিকন, এরা অত পাওয়ারফুল না, এবং বিভিন্ন মোটর ফাংশন গুলো এ ফাইবার গুলোই কন্ট্রোল করে থাকে। এতটুকু আপনি শুধু মনে রাখেন, এত কিছু মনে রাখার দরকার নাই। তার মানে আমি এতটুকু শিখলাম যে এ ফাইবার গুলো মোটর কাজ করে, এবং সি ফাইবার গুলো, এবং এ ফাইবার গুলো হচ্ছে মোটা স্ট্রং, সি ফাইবার গুলো হচ্ছে চিকন, শরীরের ভেতরের দিকে থাকে। শুধু এতটুকু মনে রাখেন। আচ্ছা, কন্ডাকশন ভেলোসিটি এবং ডায়ামিটার, ডায়ামিটার মানে ওই যে আমি বললাম মোটা বা চিকন, নিচের দিকে কমতে থাকবে। আমি এটা বলতে এটাই বুঝাইছি যে দেখেন এ আলফা, এ বিটা, এ গামা, এ ডেল্টা যতই নিচের দিকে নামতে থাকবো, ওই মোটা হওয়া কমতে থাকবে, চিকন হইতে থাকবে। এটাই আমি বুঝাইছি। হ্যাঁ, মানে এভাবে কমতে কমতে যখন সি তে যাবে, সি একেবারেই চিকন একটা ফাইবার, এই জন্য শক্তিশালী কোনো সেন্সেশনও নিতে পারবে না। এটা কিন্তু অনেক স্ট্রং, মোটা, এই জন্য এ হচ্ছে আপনার মোটর টু মাসেল, এটাও করবে কোনটা, এ ডেল্টা। আচ্ছা, এতটুকু আপনি শুধু মনে রাখেন। হ্যাঁ, এগুলো আমরা বিস্তারিত পরে পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটু দেখি তো কি বলছে কোশ্চেনে। নার্ভ ফাইবারে এ আলফা এবং এ বিটা আর লার্জেস্ট, যেহেতু এ বলছে ভাই, সি তো বলে নাই যে লার্জেস্ট, তাই এটা ট্রু, কোনো কথা হবে না। এ সবসময় স্ট্রং, লার্জেস্ট, পাওয়ারফুল, এভাবে মনে রাখেন। সি ফাইবার গুলো ছোট, হ্যাঁ এটা আমি মানি, একটু আগে তো আমরা সে ব্যাপারেই আলোচনা করলাম। এ এবং সি ফাইবার আর মাইলিনেটেড। আচ্ছা, আমি এভাবে পড়ছিলাম যে সি ফাইবার যেহেতু আপনার স্মলেস্ট, তাই সি ফাইবার গুলো যেহেতু তাই সি ফাইবার গুলো লার্জলি আনমাইলিনেটেড থাকে। এটা আপনারা পরে যখন বিস্তারিত বর্ণনা করবেন মনে করেন এটা পারেন, আজকে আজকে শুনে রাখেন যে মাইলিনেটেড এসি সবাই নয়, সবাই মাইলিনেটেড থাকে না, এতটুকু আপনি শুধু মাথায় রাখেন। সি ফাইবার কন্ট্যাক্ট করে ফাস্টেস্ট ইম্পালস, তাই নাকি? দেখি তো, ফাস্টেস্ট, শার্প, ব্রাইট, ফাস্ট। এই ফাস্ট মানে পাওয়ারফুল, দ্রুত, ব্রাইট, শার্প, এটা কার জন্য প্রযোজ্য? এটা তো এ ফাইবারের জন্য প্রযোজ্য। সি এর জন্য তো দুর্বল, সি তো পারবে না, সি তো স্লো, ডাল। সি না, পাওয়ারফুল তো শুধু এ, এর জন্য সব, এ হচ্ছে সব আছে, কিন্তু সি এর সব নাই, সি দুর্বল। তো ফাস্টেস্ট ইম্পালস কি সি হবে? না, হবে না, তাই এটা অবশ্যই ফলস হবে। সি ফাইবার কখনো ফাস্টেস্ট ইম্পালস বহন করবে না। হ্যাঁ, সি ফাইবার কখনো ফাস্টেস্ট বহন করবে না। তাহলে আমরা একটু আবার দেখি, এ আলফা এ বিটা হচ্ছে লার্জেস্ট, এটা আমি মেনে নিলাম, ওকে নো প্রবলেম। সি ফাইবার স্মলেস্ট, এটা আমি মেনে নিছি অবশ্যই। এ সি ফাইবার মাইলিনেটেড না বললাম, সি ফাইবার কন্ট্যাক্ট করে ফাস্টেস্ট ইম্পালস, কখনোই না, এটা এ করবে। আচ্ছা, এই আলফা এবং এই গামা অ্যাসোসিয়েট করে মোটর ফাংশন। মোটর ফাংশন আমি দেখাইছিলাম, মানে মোটর মানে কি, ভলান্টারি রেসপন্স, ভলান্টারি ফাংশন করবে, এটা তো এ করার কথা, তাই না? এ করবে, আমার তো মনে হয় এটা সত্য, দেখি তো সত্য নাকি। আচ্ছা, দেখেন, এই যে এ আলফা, এ বিটা, এ গামা, এই মোটর টু মাসেল স্পিন্ডল হচ্ছে এ গামা, কিন্তু এ আলফারও কিছু কাজ আছে, তাই এটা আমি ট্রু দিলাম। দেখেন তো ট্রু উত্তরমালাটা একটু দেখি। নার্ভ ফাইবার এ আলফা এ বিটা হচ্ছে লার্জেস্ট, ট্রু। সি ফাইবার হচ্ছে স্মলেস্ট, ট্রু। আমি বললাম এ শক্তিশালী, সি শক্তিশালী না, এইটাই বেসিক, এইভাবেই মনে রাখেন। এ এবং সি ফাইবার মাইলিনেটেড, এটা ফলস। সি ফাইবার কন্ডাক্ট করে ফাস্টেস্ট ইম্পালস, ফাস্টেস্ট ইম্পালস কিন্তু ভাই এ, সি কখনোই না। আর এ আলফা এন্ড এ গামা অ্যাসোসিয়েট মোটর ফাংশন, ট্রু। এটা জ্ঞানং থেকে নেওয়া হয়েছে, আমাদের শ্রদ্ধেয় মেন্টর ডাক্তার রাব্বু ভাই এগুলো অ্যানাটমি কোশ্চেন সলভ করেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের রেফারেন্স জাস্ট দিয়ে দিচ্ছি, কিন্তু আপনার কিন্তু এটা ফিজিওলজির কোশ্চেন দিয়ে দিছি অ্যানাটমির মধ্যে, তাই না? তাই ওভারঅল আপনাকে সব একটা ধারণা নিয়ে কিন্তু রেসিডেন্সিতে যেতে হবে। আবার গুলিয়ে ফেলা যাবে না, আপনি দেখা যাচ্ছে সব পড়ে পরীক্ষার হলে গেছেন, উত্তর করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে কোনটা পড়তে হবে, সেটার জন্য কি করতে হবে, বারবার কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন সলভ করলে বুঝবেন টপিক কোনটা আসে, সেই টপিক গুলো আমরা কোচিং এ পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, পরে কোশ্চেনে চলে যাই। আচ্ছা, ও এইবার কোশ্চেন আসছে থাইমাস থেকে। থাইমাস, আচ্ছা থাইমাস থেকে কি কোশ্চেন আসছে?
আমরা তো যে বললাম যে হেডটেক থেকে যে কোনো কিছু পড়তে গেলে ফ্যারিঞ্জিয়াল পাউচ আর্চ এটা আপনার পড়তেই হবে। এটা না পড়ে পরীক্ষা হলে গেছেন মানে আপনার নাম্বার মিস। তো এই থাইমাসটা হচ্ছে থার্ড পাউচ থেকে আসে। থার্ড পাউচ থেকে থাইমাস, টি তে থার্ড, টি তে থাইমাস। তাইলে থাইমাসটা হচ্ছে থার্ড পাউচ থেকে, এতটুকু আপাতত মনে রাখেন। থার্ড পাউচ থেকে থাইমাস, তাই না ভাইয়ারা বোনেরা? থার্ড পাউচ থেকে থাইমাস। আচ্ছা, আমাদের কোচিং এ প্রত্যেকটা পড়াশোনা শেষে এরকম বক্স দেয়া থাকতো, বক্স দেখে দেখে আমরা পড়তাম। তো আমি বক্সটা এভাবে দাগায় রাখছিলাম যে সুপেরিয়র মিডিয়াস্টিনাম এবং অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামে থাকে টি, টি মানে থাইমাস। পরের জাস্ট একটু শুনে রাখেন, এগুলো মুখস্থ করার দরকার নাই। সুপিরিয়র আর মিডিলে থাকে পিটি। আমি প্রথমে টি খেলাম, টি মানে চা, আমি এইভাবে মনে রাখতাম, এটা আমার নিজের বানানো সূত্র। এগুলো আপনারা আপনাদের মতো বানাবেন, আপনার মন কোনটাতে পড়া মনে রাখবে এটা আপনার ব্যাপার। আচ্ছা, আমি এভাবে মনে রাখতাম যে প্রথমে চা খামু, চা মানে টি, টি মানে থাইমাস, থাইমাস থাকে সুপিরিয়র অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামে নামে। আচ্ছা, চা খেয়ে কি করুম? চা খেয়ে একটু এক্সারসাইজ করুম, পিটি করুম, পিটি পিটি করে না স্কুলে, ওই পিটি করুম। তো পিটি মানে সুপিরিয়র আর মিডিলে থাকে পিটি, ফ্রেনিক ট্রাকিয়া দরকার নাই। আর সুপিরিয়র আর পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে নামে থাকে, এখানে লেখছে ভোট। তাহলে চা খেয়ে পিটি করে ভোট দিতে যাব, এইভাবে আমি মনে রাখতাম। হ্যাঁ, তো এইভাবে আমি সূত্র মনে রাখছিলাম। মেন কথা ভাইয়া আপনাদের যেটা এখন দরকার সেটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামে কি থাকে? থাইমাস। তাহলে আমি কি শিখলাম? থাইমাসটা হচ্ছে থার্ড পাউচ থেকে আসে। থাইমাসটা কোত্থেকে আসে? থার্ড পাউচ থেকে। আচ্ছা, তারপরে মিডল অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম থেকে আসে থাইমাস। আর কি জানবো? আর কিছু জানার দরকার নাই। দেখি তো প্রশ্ন কি অবস্থা। থাইমাস বলছে এটা ডেভেলপ করে থার্ড পাউচ থেকে, তাই না? হ্যাঁ, থার্ড পাউচ থেকে, ট্রু। আচ্ছা, এটার মধ্যে নাকি কোনো নার্ভ ফাইবার নাই। এত সুন্দর একটা অর্গান থাইমাস, বলেন তো, মানে আমার কথা হচ্ছে যে অর্গান কিন্তু নার্ভ সাপ্লাই নাই, নার্ভ ফাইবার নাই, এটা কোনো কথা? এটা তো আমি মানতে পারলাম না, তাই এটা আমি ফলস দিছি, এবং আসলে উত্তর পরে দেখেন এটা ফলসই হবে। আচ্ছা, এটা ডায়াগনোস হবে মাইক্রোস্কোপিক্যালি বাই লিম্ফয়েড নোডিউল। লিম্ফয়েড নোডিউলটা থাইমাসের কোনো বৈশিষ্ট্য না। লিম্ফয়েড নোডিউলটা ভাইয়া আপনার লিম্ফ নোডের বৈশিষ্ট্য। লিম্ফ নোডের বৈশিষ্ট্য হচ্ছে লিম্ফেটিক নোডিউল, তাই এটা ফলস। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে এটা হচ্ছে ডেভেলপ করে থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে, আমি দেখলাম ট্রু। এটা নার্ভ সাপ্লাই নাই, এটা আমি মানতে পারলাম না, ফলস। এটা ডায়াগনোস হয় মাইক্রোস্কোপিক্যালি বাই লিম্ফয়েড নোডিউল, না। লিম্ফয়েড নোডিউল ভাই কার বৈশিষ্ট্য? লিম্ফ নোডের বৈশিষ্ট্য, তাই এটাও ফলস। এটা এটা রিসিভ করে আর্টারি সাপ্লাই ফ্রম ইন্টারনাল থোরাসিক আর্টারি, এটাও ট্রু। এটা আমি যে আজকে এই 3-4 ঘন্টা আগে অনলাইনে দেখলাম যে হ্যাঁ এটা ট্রু। এটা আমি পারিনি, সত্যি কথা বলতে কি, সব তো পারা যাবে না, এটা আমি পারিনি ভাই, এটা আমি পারিনি, এটা আমি কনফিউজ ছিলাম। ইটস কম্পোনেন্ট অফ অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম। ওই যে বলছিলাম টি, টি কোথায় থাকে? অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামে। টি মানে থাইমাস, অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনামে, তাহলে এইটাও ট্রু। তাহলে আমার কি বের হলো? এ ডি ই ট্রু, তাই তো? এ ডি ই ট্রু। আপাতত আমি এতটুকুই তো শিখলাম। আচ্ছা, দেখি তো কি অবস্থা, উত্তরমালায় যাই। এই যে এ ডি ই ট্রু, আপনাকে শুধু বের করতে হবে আপনি কোনটা ট্রু অথবা ফলস। যদি কিছুই না পারেন অন্তত একটা বের করার চেষ্টা করতেই হবে আপনার জ্ঞান থেকে, বাকিগুলা অন্য কিছু দিয়ে দিবেন। যদি ট্রু বের করে ফেলতে পারেন বাকিগুলো ফলস দিবেন, যদি ফলস বের করতে পারেন বাকিগুলো ট্রু দিয়ে দিবেন। কখনোই সব ট্রু সব ফলস এটা খুবই এখন কম আসে, স্যাররা খুব ট্রিকি কোশ্চেন করা শুরু করেছেন। আচ্ছা, পরে কোশ্চেন চলে যাই। এইবারে কোশ্চেন এসেছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স থেকে। তার চেয়েও বড় কথা হচ্ছে যে আপনার একটা সেল তার এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে সেলের বাইরে যে ম্যাট্রিক্স শেষ, এই সেলের বাইরের ম্যাট্রিক্সের সাথে কিভাবে সংযুক্ত থাকে। তো সেলের বাইরের ম্যাট্রিক্সের সাথে একটা সেল সাধারণত সংযুক্ত থাকে বাই ফোকাল অ্যাডহেশন। ফোকাল অ্যাডহেশন। আচ্ছা, আমরা আপাতত এতটুকু তো শিখি, একটা সেল তার বাইরের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের সাথে এই যে ফোকাল অ্যাডহেশন, এই ফোকাল অ্যাডহেশনের সাথে সংযুক্ত থাকে, বুঝলাম।
আর আরেকটা ব্যাপার আছে, একটা সেল তার বেসমেন্ট মেমব্রেনের সাথে হেমিডেসমোসোম দিয়ে অ্যাটাচ করা থাকে। হেমিডেসমোসোম এগুলো কোচিং এ আপনাদের অহরহ পড়ানো হবে, নোটও করে দেওয়া হবে, বারবার পড়ানো হবে। এটা খুব কমন টপিক, যারা নিয়মিত কোচিং করছেন তারাও বলবেন হ্যাঁ এটা খুব সিম্পল টপিক। আচ্ছা দেখুন, যেমন আমাদের কোচিং এ পড়ানো হয়েছিল, আমি এই যে সুন্দর করে নোট করে রাখছিলাম, এটা আমার নিজের হাতের লেখা। দেখি তো কি পড়ানো হয়েছিল কোচিং এ। এই যে একটা সেল তার এই বেসমেন্ট মেমব্রেনের সাথে, একটা সেল তার বেসমেন্ট মেমব্রেনের সাথে কি দিয়ে যুক্ত থাকে ভাই? হেমিডেসমোসোম। দেখছেন, হেমিডেসমোসোম দিয়ে সেলের সাথে যুক্ত থাকে। সেই আপনার জানুয়ারি মাসে মনে হয় এটা আমাদের পড়ানো হয়েছিল। দেখেন কি অবস্থা, কোশ্চেন কমন। কি থেকে যে সারা কোশ্চেন দিবে এটা তো বলা যায় না। মোটামুটি ওভারঅল একটা ভালো ধারণা না নিয়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। আচ্ছা, তাহলে সেল অ্যাটাচ টু এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স বাই, এই যে পড়ছিলাম ফোকাল অ্যাডহেশন, এটা দেখা মাত্র ট্রু। আর কি পড়ছিলাম? হেমিডেসমোসোম। আচ্ছা ডেসমোসোম কি পড়ছি? দেখেন তো, দাঁড়ান, না ডেসমোসোম তো পাই না কোথাও। একটা সেল বেজাল ল্যামিনা বা বেসমেন্ট মেমব্রেনের সাথে হেমিডেসমোসোম দিয়ে যুক্ত থাকে, কিন্তু ডেসমোসোম তো না। এগুলা তো শুনিই নাই। এটা তো একটা সেল আর একটা সেলের সাথে, এটা তো ইন্ট্রাসেলুলার কানেকশন। আর অক্লুড তো কোনো কানেকশনই না, কোনো কানেকশন না। অক্লুড মানে অক্লুড করে রাখবে, মানে প্রতিবন্ধকতা তৈরি করবে, সেটা কোনো অ্যাডহেশন করবে না। আচ্ছা, তাহলে একটা সেল তার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের সাথে এ ট্রু বি ট্রু, এতটুক আর কি কোচিং এ যেভাবে পড়ানো হবে দেখবেন যে মিলে যাবে। সলভ তো করতেই হবে বারবার। এই যে উত্তরমালা, এ ট্রু বি ট্রু, বাকি সব ফলস। এই জোনুলা অ্যাডহেরেন্স মানে হচ্ছে একটা সেল আরেকটা সেলের সাথে জোনুলা অ্যাডহেরেন্সের মাধ্যমে সংযুক্ত থাকে, কিন্তু এটা তো ইন্ট্রাসেলুলার কানেকশন। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কিন্তু না। এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স হলেই বারবার মনে রাখবেন ফোকাল অ্যাডহেশন, হেমিডেসমোসোম। ফোকাল অ্যাডহেশন, হেমিডেসমোসোম, নেভার ডেসমোসোম। ডেসমোসোম কখনোই না। তাই এটাও পারা গেল। দেখেন হিস্টোলজি থেকে এত কোশ্চেন আসছে এইবার, যারা হিস্টোলজি পড়েন নাই তাদের খুব খারাপ সময় গেছে। আচ্ছা, আমরা যে পড়ি না সেল সারফেস মডিফিকেশন, এটার মানে কি? এর পরের টপিক আমাদের আলোচনা সেল সারফেস মডিফিকেশন। সেল সারফেস মডিফিকেশন জিনিসটা কি? সেল সারফেস মডিফিকেশন মানে হচ্ছে একটা সেল তার এপিথেলিয়ামে এই যে মাইক্রোভিলাই, সিলিয়া, ফ্লাজেলা, এগুলো যে তৈরি হয় কিসের জন্য? হয় কোথাও অ্যাবজর্পশন করবে, মুভমেন্ট করবে, এইসবের জন্য একটা সেলের এপিথেলিয়াল সারফেসে, একটা সেলের এপিথেলিয়াল সারফেসে অ্যাবজর্পশন করার জন্য, অথবা সিক্রেশন করার জন্য, অথবা মুভমেন্ট করার জন্য যে সব অতিরিক্ত এই মাইক্রোভিলাই, সিলিয়াস, ফ্লাজেলা এগুলো তৈরি হয়, এদেরকেই বলি সেল সারফেস মডিফিকেশন। আপনারা আপাতত এতটুকুই জানেন, এগুলো হচ্ছে সেল সারফেসকে একটু মডিফাই করব। সেল সারফেস মানে কোন একটা সেল সরাসরি তো অ্যাবজর্ব করতে পারছে না, তাই একটু মাইক্রোভিলাই দিলাম, সরি মাইক্রোভিলাই দিয়ে হয়তো মুভমেন্ট করে, আচ্ছা একটু সিলিয়া দিলাম মুভমেন্টের জন্য, একটু ফ্লাজেলা দিলাম, এগুলাই হচ্ছে এদের কাজ। এমনি এমনি একটা সেল তো করবে না, এরা হচ্ছে মডিফাই করবে সেলটাকে, তাই এদের নাম সেল সারফেস মডিফিকেশন। আচ্ছা চলে যাই, এই যে সেল সারফেস মডিফিকেশন, এই যে মাইক্রোভিলাই, সিলিয়া, এই যে ফ্লাজেলা, সিলিয়া আর ফ্লাজেলা। আচ্ছা এতটুকু তো আমরা জানলাম, তাই না? ছবিটা আরেকবার দেখি তো, মাইক্রোভিলাই, সিলিয়া, ফ্লাজেলা। আচ্ছা এতটুকু আমরা জানলাম, পরের টপিকে যাই। কোথায় পাবো? আচ্ছা আপনি কি কোথাও শুনছেন? দেখেন তো এটা খুব কমন লাগে নাকি কথাগুলা। সিম্পল কলামনার এপিথেলিয়াম, দেখেন তো এখানে, দাঁড়ান, সিম্পল কলামনার এপিথেলিয়াম, আমি একটু দাগায় দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো সিম্পল কলামনার এপিথেলিয়াম, তারপর দেখেন সিলিয়েটেড সিডোস্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম, এগুলা। এখন আমার কথা হচ্ছে যে সিম্পল কলামনার এপিথেলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম, সিলিয়েটেড সিডোস্ট্র্যাটিফাইড, সিলিয়েটেড, এন্ড কি আমি এটা বলতে পারি সিলিয়েটেড সিম্পল কলামনার? আপনারা কি মানবেন? এই ধরনের কথা কি শুনছেন? আমার মনে হয় শুনছেন। সিলিয়েটেড সিম্পল কিউবয়েডাল, এটাও আসলে শুনছেন, এই যে বিভিন্ন জায়গায় লাইনিং এপিথেলিয়ামে।
তারপর সিলিয়েটেড সিউডোস্ট্র্যাটিফাইড, সিলিয়েটেড সিম্পল কলামনার, এই যে সিম্পল কলামনার, এগুলা কিন্তু শোনা কথা, কিন্তু এমন কি শুনছেন যে সিলিয়েটেড স্কোয়ামাস, বা শুনছেন সিলিয়েটেড ট্রানজিশনাল? এমন কিন্তু শোনা আমি কখনো শুনি নাই। এত যে লাইনিং এপিথেলিয়াম পড়ছি ঝরঝরা করে, আপনারাও যখন ইনশাআল্লাহ পড়বেন বা পড়েছেন, এগুলো কিন্তু আমরা খেয়াল করি নাই। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা খেয়াল করি নাই, ইরেজ করে দেই, এগুলো কিন্তু আমরা খেয়াল করি নাই। আচ্ছা, তো একটু আমরা প্রশ্নে যাই। আচ্ছা, প্রশ্নে যাই। আচ্ছা, ফলোইং এপিথেলিয়াল সেল হ্যাভ সারফেস মডিফিকেশন। সিম্পল কলামনার, কি মনে হয় এটাতে আছে? এটাতে কি সিলিয়া থাকতে পারে? হ্যাঁ পারে। সিম্পল কিউবয়েডাল, এটাতে কি সিলিয়া থাকতে পারে? আমার মনে হয় পারে। বারবার বলছেন না যে সিলিয়েটেড সিম্পল কিউবয়েডাল, সিলিয়েটেড সিম্পল কিউব কলামনার, এগুলা কিন্তু কমন কথা, কিন্তু এরকম কিন্তু আমরা শুনি নাই সিলিয়েটেড ট্রানজিশনাল, সিলিয়েটেড স্কোয়ামাস, শুনি নাই। সিউডো স্ট্র্যাটিফাইডও শুনছি। তো দেখি এমন একটু উত্তরগুলো দেখি তো, এই ধরনের ধারণা নিয়ে, এই ধরনের ধারণা নিয়ে আমরা উত্তরটা দেখি তো। সিম্পল কলামনার ট্রু, কিউবয়েডালও ট্রু, ট্রানজিশনাল হবে না, স্কোয়ামাসও হবে না। আপনাকে শুধু বের করতে হবে কোনটা ফলস। খুব ট্রিকি কোশ্চেন, কিন্তু স্যাররা শুধু দেখতে চায়, মনে করেন আপনি শুধু লাইনিং এপিথেলিয়াম পড়ে গেছেন, আপনার কি মনে হয় আমি সেল সারফেস মডিফিকেশন পড়েছিলাম? পড়ি নাই, কিন্তু আমার মনে হচ্ছিল কই আমি তো কখনো এই সারফেস মডিফিকেশন মানে যে সিলিয়া ফ্লাজেলা, এটা আমরা জানতাম, এটা আমাদের পড়ানো হয়েছে। দেখেন কম্বাইন্ডলি আমার উত্তরটা দেওয়া লাগছে। আমি প্রথমে তাড়াতাড়ি দ্রুত পরীক্ষার হলে মানে ভেবে নিয়েছি যে সেল সারফেস মডিফিকেশনটা কি। সেল সারফেস মডিফিকেশন যে সিলিয়া ফ্লাজেলা, এরা এদেরকে আমি কই কই পাই? কলামনারে পাই, কিউবয়েডালে পাই, ট্রানজিশনালে তো পাই না, তাই এটা ফলস দিছি। স্কোয়ামাসে পাই না, ফলস দিছি, আর এটা ট্রু দিছি। উত্তরটাও এইভাবেই সাজানো হয়েছে এবং এটাই ট্রু। সেন্ড করে 77 পৃষ্ঠা হচ্ছে এটা রেফারেন্স। ইনশাআল্লাহ দেখেন এইভাবে আর কি সলভ করতে হবে। তাই আমার কথা একটাই, আল্লাহ জানি এবার আপনাদের যে ডিপ্লোমা পরীক্ষা আছে সামনে, এটাতে যেন আপনাদের সাহায্য করে। আর এই যে আপনারা এতক্ষণ পরিশ্রম করলেন আমার জন্য, সময় দিলেন, আপনাদের প্রতিটা সেকেন্ড অবশ্য দামি। সম্মানিত চিকিৎসক বৃন্দ, একটা কথা সব সময় মনে রাখবেন, সব সময়, আজকে আমি যে আপনাদের ক্লাস নিচ্ছি, এটা তো আমার সৌভাগ্য। আমি তো আজকে আপনাদের ক্লাস নাও নিতে পারতাম, আজকে তো আমার চান্স নাও হতে পারতো, এটা আমি সব সময় বিশ্বাস করি। তাই আমাদের যে নিউরন মেডিকেল একাডেমি, এখানের একজন শিক্ষক হিসাবে আপনাদের যে কোনো পরামর্শ আমি সব সময় কাজে লাগাবো। আর একটা কথা মনে রাখবেন যে সৃষ্টিকর্তা বা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিন্তু চিকিৎসক বানাইছেন। এইটাই হচ্ছে আপনাদের জন্য যথেষ্ট। নিজেকে নিয়ে সবসময় গর্বিত থাকবেন। আশেপাশের মানুষ কে কি বললো কিচ্ছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। যেদিন আপনি সফল হবেন, সফল বলতে কি বুঝায়? আপনি এমবিবিএস ডাক্তার মানেই তো আপনি সফল। আপনি আর অবশ্যই এই পৃথিবীর পিছনে ছুটার জন্য, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য আপনার পোস্ট গ্রাজুয়েশন দরকার, কিন্তু এর মানে তো এই না যে আপনি পোস্ট গ্রাজুয়েশন এমবিবিএস ছাড়া করেছেন, তাই না? আপনারা এখানে যারা ক্লাস করছেন আজকে, প্রত্যেকে এক একজন সফল এমবিবিএস ডক্টর। এটাই তো আপনার সবচেয়ে বড় পরিচয়, এটাই তো আপনার বেস। এটা নিয়ে গর্বিত থাকবেন। কে কি বললো কোনো দিকে পাত্তা দিবেন না, সব সময় খুশি থাকবেন, নিজেকে নিয়ে সুখে থাকবেন, সৃষ্টিকর্তার উপর শুকরিয়া আদায় করবেন, কারো কথায় কান দিবেন না, কে কি বললো ম্যাটার করে না। ওই সফল হইলে সবাই পিছনে ছুটা শুরু করবে, সো তখনও তাদের দাম দিবেন না। নিজে আত্মতৃপ্তিতে থাকবেন যে হ্যাঁ অবশ্যই আমি আরো ভালো করব, এবং প্রতিদিন স্পৃহা নিয়ে এগিয়ে যাবেন যে আমি এইবার ইনশাল্লাহ 2023 সাল রেসিডেন্সি এফসিপিএস ডিপ্লোমা যা দিব আমার তাই হবে, আমি শুধু চেষ্টা করতে থাকবো। তো যাই হোক, আপনাদের অনেক 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 ধন্যবাদ। আমার হচ্ছে স্লাইডের লাস্টে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা কথাই বলতে চাই যে দেখেন, এটা মার্ক টোয়েনের একটা ইম্পর্টেন্ট উক্তি, সাকসেস ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন, ইট রিকোয়ার্স কনস্ট্যান্ট এফোর্ট, ভিজিলেন্স এন্ড রি-এভালুয়েশন। যার মানে হচ্ছে যে হচ্ছে সফলতা হচ্ছে আসলে একটা জার্নির মতো। সফলতা কিন্তু টার্গেট না ভাই আমাদের, এটা কিন্তু আমাদের টার্গেট না। তার মানে আমি সফলতার জন্য জার্নি করতে থাকবো, তার মানে হচ্ছে আমি প্রতিদিন সফলতার জন্য ফাইট করতে থাকবো। এইটাই হচ্ছে মেইন কথা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক।
এবং আমার এই ক্লাস করে যদি কেউ কোনো উপকৃত হয়ে থাকেন আমি অনেক খুশি হব। আপনাদের সবার জীবন ভালো থাকুক, সুখে থাকুক, সুখে থাকুন আপনারা সবাই, এবং আপনাদের মনের আশা পূরণ হোক। সামনের বছর যেন আমাকে নিউরন মেডিকেল একাডেমি থেকে এসে আপনারা যেন মিষ্টি খাওয়াইতে পারেন সেই দোয়া করি। আমিও যেন আপনাদের খাওয়াইতে পারি মিষ্টি। ইনশাল্লাহ যেন একটা ভালো রেজাল্ট নিয়ে আপনারা দেখা করতে পারেন, সেই কামনায় আজকের মতো আমি সাকিউল ইসলাম নিউরন মেডিকেল একাডেমি থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।